সময়টা 1995 কি 96 সালের দিকে, এরকম একটা সময়ে এক রাতে ঘটনাটি ঘটেছিল। উনি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এই দাওয়াতি কাজে সফর করতেন। উনি তখন ময়মনসিংহের নান্দাইল থানার বনাটি নামক গ্রামে উনার প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল আবরার যেটা রয়েছে ওখানে ছিলেন। তো মাদ্রাসা থেকে ওনার যে শ্বশুরবাড়ি গ্রামটা হচ্ছে লুলিকান্দি গ্রাম। উনি এক রাতের বেলা ওনার যে বাইসাইকেল আছে এটা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সময়টা এশার নামাজের পর পর উনি যখন যাত্রা শুরু করেছেন ওই সময়ে উনি বাইসাইকেল নিয়ে আসছেন। আকাশে কিন্তু চাঁদও রয়েছে, আবার মেঘও রয়েছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও রয়েছে। সময়টা কিন্তু আষাঢ় মাস ছিল আর রাতটা ছিল পূর্ণিমার। উনি যখন বাইসাইকেল নিয়ে আসছিলেন তখন বাগচান্দা নামক একটা এলাকায় পৌঁছান। তার পথটা ওই সময় এমন ছিল, পথের দুই ধারে ফসলি জমি, মাঝখান দিয়ে মেঠো পথ। উনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তো পথটা যে খুব বেশি কর্দমাক্ত বিষয়টা এরকম না, কিন্তু একটু কাদা কাদা হয়েছে, তবে সাইকেল চালাতে খুব বেশি অসুবিধা হচ্ছে না, যেহেতু পূর্ণিমার রাত ছিল। আর মাঝে মাঝে মেঘ এসে কিন্তু চাঁদকে ঢেকে দিচ্ছিল, তবে সেটা বেশিক্ষণের জন্য না, আবার সেই মেঘ সরেও যাচ্ছিল। তো উনি সাইকেল নিয়ে যাচ্ছেন, রাত তখন আনুমানিক 10টার কাছাকাছি বাজে। হঠাৎ করে উনি দেখেন যে রাস্তার উপরে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। তো ঘোড়াটা ওনার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এমনটা না যে একদম রাস্তা আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে, ওনাকে যেতে দেবে না। উনি এটা দেখার পর চিন্তা করলেন কি ব্যাপার, এই ঘোড়াটা কোত্থেকে এলো। উনি সাইকেলের উপর বসেই সাইকেলটা থামালেন, চিন্তা করলেন যে হতেই পারে কারো ঘোড়া হয়তো ছুটে গেছে। উনি এক পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন, যেই না উনি সাইকেলের যেই সামনের অংশ, হ্যান্ডেল যেটা, এটা যখন এক পাশে ঘুরিয়েছেন তখন উনি দেখতে পেলেন ঘোড়াটা কি করলো, একটু আগে তো একদম রাস্তার মাঝ বরাবর তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল আর কি, সে কি করলো এখন আড়াআড়ি ভাবে দাঁড়িয়েছে, যেতে দেবে না। তখন উনি চিন্তা করলেন যে তাহলে আরেক সাইড দিয়ে যাই। ওই সাইড দিয়েও যখন যাওয়ার জন্য সাইকেলটা এগিয়েছেন তখন দেখা গেল সে ওই দিকটাতেও আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে, যেতে দেবে না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, ঘোড়াটা এমন করছে কেন। মাঝে মাঝে এমন হয় যে রাতের বেলা কোনো বিড়াল পথ আগলে দাঁড়িয়েছে, সামনে কোনো বিষাক্ত প্রাণী রয়েছে, সাপ রয়েছে, এরকম ঘটনা কিন্তু উনি শুনেছেন। উনি চিন্তা করলেন যে এই ঘোড়াটা কি এমন কোনো কিছু বোঝাতে চাচ্ছে যে সামনে আমার কোনো বিপদ রয়েছে। দেখে তো স্বাভাবিক ঘোড়ার মতোই মনে হচ্ছে, কোনো অস্বাভাবিকতা তো দেখি না। এই চিন্তা করতে করতে চোখের পলকে ওই ঘোড়াটা স্বাভাবিক থেকেও কয়েক গুণ বড় হয়ে গেছে এবং রাস্তা আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন তো উনি বুঝতে পারছেন উনি তো এক বিপদে পড়ে গেছেন, এইটা তো কোনো সাধারণ ঘোড়া না, আর ইচ্ছাকৃতভাবে পথ আগলে দাঁড়িয়েছে, তার মানে এর বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে। দেখি এর সাথে একটু কথা বলি। তো উনি সাইকেলের উপর দাঁড়িয়েই প্রথমে কি করেছেন, এই ক্রিং ক্রিং করে বেল বাজাচ্ছেন যাতে করে ঘোড়াটা সরে যায় ওখান থেকে, কিন্তু না, সে সরছে না। যখন বেশ কিছুক্ষণ এই চেষ্টা করে উনি ব্যর্থ হলেন তখন উনি বললেন যে দেখ, আমি একজন নিরীহ মানুষ, আমার যদি ক্ষতি করতে চাস তুই আমার ক্ষতি করতে পারবি, কিন্তু এরপর তোর যে কি হবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। কারণ তুই যদি আমার ক্ষতি করিস আমার তো ক্ষতি হবে। তুই আসমানে থাকিস আর পাতালে থাকিস, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিস, পৃথিবীর ভিতরেই থাকবি, তো আমার আত্মীয় স্বজন কিন্তু তোকে ধরে নিয়ে আসবে, তখন তোর কি পরিণতি হবে একবার চিন্তা করে দেখ। আমারও ক্ষতি না হোক, তোরও কোনো ক্ষতি না হোক, তুই রাস্তার সামনে থেকে সরে যা। এই কথা বলার সাথে সাথে নাকি ঘোড়াটা কি করলো, রাস্তার এক সাইডে চলে আসলো, কিন্তু তার আকৃতি কিন্তু ওই রকম বিশাল বড় আকৃতিই রয়েছে। তখন আব্দুল হক ভাইয়ের বাবা উনি ভয় না পেয়ে সাইকেলটা নিয়ে ওই ঘোড়াটাকে পাশ কাটিয়ে আগাতে শুরু করলেন। যখনই সামনের দিকে এগিয়েছেন তখন পেছন থেকে টকবক 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 শব্দ, তার মানে হচ্ছে ঘোড়াটা ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। মাঝে মাঝে ঘোড়া যেভাবে শব্দ করে ওভাবে শব্দ করছে। উনি বুঝতে পেরেছেন ঘোড়াটা তার পিছু নিয়েছে।
উনি কিন্তু আগাচ্ছেন 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 আগাচ্ছেন। তো আগাতে আগাতে একটা পুকুর দেখতে পেলেন আর কি, মানে ফসলের ক্ষেত তখন শেষ হয়ে গেছে, একটা পুকুরের মতো জায়গা রয়েছে। উনি ওইখানে সাইকেলটা থামালেন। উনি কিন্তু একটা বারের জন্য পেছন দিকে তাকান নাই। পেছন দিকে তাকালে তো বিপদ হয় অনেক সময়, এই চিন্তা করেন পেছন দিকে তাকানি নেই। উনি সাইকেলটা স্ট্যান্ড করে পুকুরে নেমেছেন। পুকুরে নেমে সুন্দর করে অজু করলেন। অজু করার পর ঘুরে যখন আবার সাইকেলের দিকে আসতে যাবেন, তখন দেখেন ওই ঘোড়াটা ওই বিশাল আকৃতি নিয়ে তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। তার মানে ওই জিনিসটা ওনার পিছু ছাড়েনি। চিন্তা করলেন যে জিনিসটা এখনো গেল না, না জানি কোন বিপদ হয়। উনি আবার সাইকেলের উপর উঠে ওনার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করলেন। তো উনি যখন যাত্রা শুরু করেছেন, একটু পরেই উনি ফিল করলেন যে পেছন থেকে ওই টকবক টকবক আওয়াজ আর আসছে না। চিন্তা করেন, যাক বাঁচা গেল, এখন তো অন্তত এই আপদ বিদায় হয়েছে। উনি সামনের দিকে যাচ্ছেন যাচ্ছেন, কিন্তু এই আপদ তো পিছু ছাড়েনি। হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার পাশে একটা ঘোড়ার বাচ্চা দৌড়াচ্ছে। আগের ঘোড়াটা তো আকারে অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটা ঘোড়ার বাচ্চা। এটা যে কখন তার কাছে চলে আসছে এটা উনি খেয়ালই করেননি। উনি সাইকেলের গতি যদি কমান, ওই ঘোড়ার বাচ্চার দৌড়ের গতিও কমে যায়, যদি বাড়ান এর গতিও বেড়ে যায়। মানে এটা সামনের দিকেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না, একদম ওনার সমান তালে সাইকেলের সাথে ওনার হাতের বাম সাইড দিয়ে চলছে। এইভাবে প্রায় 1.5 কিলোমিটার সাইকেল যখন চলেছে, প্রায় 1.5 কিলোমিটার ওই ঘোড়ার বাচ্চাটা ওনার সাথে সাথে দৌড়েছে। উনি তো বুঝতে পারছেন যে একটা বড় ধরনের বিপদ তো হয়ে গেছে। এখন এর থেকে উনি কিভাবে মুক্তি পাবেন বুঝতে পারছেন না। উনি কিন্তু ওই রকম কোনো রাকি বা এই টাইপের কাজ তখন উনি করতেন না, বা এগুলো উনি শেখেন নাই। তখন এই দাওয়াতি কাজ নিয়ে উনি বেশি ব্যস্ত ছিলেন। তো উনি যখন সাইকেল নিয়ে আস্তে আস্তে একটা জায়গায় চলে আসেন, যে জায়গাটা এখন হোসেনপুর যে থানা, কিশোরগঞ্জের যে হোসেনপুর থানা এর অধীনে, সেটা হচ্ছে লাউতলি বাজার। ওই লাউতলি বাজারের কাছাকাছি যখন আসছেন, তখন উনি বলছেন যে দেখ, আমার সাথে কিন্তু কাজটা ভালো হচ্ছে না। যদি আমার ক্ষতি করতে চাস, আমার ক্ষতি হবে, তোরও কিন্তু ক্ষতি হবে, তুইও কিন্তু বাঁচতে পারবি না। ভালোই ভালোই এখান থেকে চলে যা। উনি কিন্তু এতক্ষণ কিছু বলেন না। ওই লাউতলি বাজারের আসার আগ মুহূর্তে উনি বলেছেন। যেই না উনি বলেছেন, তখন একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে ওই ঘোড়ার বাচ্চাটা পাশে একটা মাঠ ছিল, ওইখানে আবার ধান ক্ষেত ছিল। তো ওইখানে এসে এমন জোরে দৌড় দিয়েছে ধানের ক্ষেতের ভিতর দিয়ে, মনে হচ্ছে বিদ্যুৎ গতিতে দৌড় দিয়েছে। এত জোরে দৌড় দিয়েছে যে যেদিক দিয়ে সে গেছে ধান গাছগুলো নড়ে উঠছিল। এত জোরে দৌড়ানো কারো পক্ষে সম্ভব না, ঘোড়াও এত জোরে দৌড়ায় না। মানে ধান গাছের যে নড়াচড়া, এটা দেখে বুঝেছেন যে কি ভয়ঙ্কর গতিতে দৌড় দিয়েছে। তো এরপর উনি ঠিকঠাক মতোই চলে আসেন ওনার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে দেখেন আর একটা অদ্ভুত দৃশ্য। শ্বশুরবাড়ির যে মেইন ঘরটা, এই মেইন ঘরের দরজাটা খুলে ওনার শাশুড়ি দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এই আব্দুল হক ভাইয়ের নানি দাঁড়িয়ে আছেন। মাথায় কাপড় দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? ঘরের দরজার বাইরে না, ঘরের দরজার ভেতরে, চৌকাঠের ভেতরে উনি দরজাটা খুলে দাঁড়িয়ে আছেন। এবং ওনার যেই হাত, এই হাত মুষ্টি করে ঘরের যে দরজা, কাঠের দরজা, মনে হচ্ছে উনি মৃদুভাবে কিল দিচ্ছেন। দূর থেকেই দেখেছেন যে ওনার শাশুড়ি দাঁড়িয়েছেন, সালাম দিয়েছেন। তো সালামের উত্তর নিয়ে ওনার শাশুড়ি বলছেন, কি বাবা, রাস্তায় কি সমস্যা হয়েছিল? বেশ মানে ক্ষিপ্ত হয়েই বলছেন নাকি, কি সমস্যা হয়েছিল? তখন উনি থতমত খেয়ে গেছে যে কি বলবেন শাশুড়িকে। বলছেন, না মা, কিছু হয় নাই তো। তখন ওনার শাশুড়ি বলতেছেন, কিছু হয় নাই মানে? তোমাকে জিনে বিরক্ত করছে না? শাশুড়ির মুখ থেকে কথা শুনে উনি আবারও থতমত খেয়ে গেছেন যে আমাকে জিনে বিরক্ত করছে, শাশুড়ি জেনে গেছেন। তখন বলছেন যে হ্যাঁ, আমাকে তো এরকম বিরক্ত করছে, বলে ঘোড়ার রূপ ধরে আসছিল। তখন উনি বলেন, জি, ঘোড়ার রূপ ধরে আসছিল। তখন ওনার শাশুড়ি বলেন, যাও কলপারে গিয়ে অজু করে নাও, এরপরে গোসল করবা, গোসল করে তারপর ঘরে ঢুকবা। তখন এই আব্দুল হক ভাইয়ের বাবা উনি বলছেন, না না, গোসল করতে হবে না, ওরকম কোনো সমস্যা তো হয়নি।
এ কথা বলেই আবার আব্দুল হক ভাইয়ের বাবা থেমে গেছেন, চিন্তা করেছেন যে ওনার শাশুড়ি কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ভদ্রমহিলা। ওনাকে আল্লাহ তাআলা এমন কিছু এলেম দান করেছেন, বিশেষ করে কাশফের যে এলেম, এটা আল্লাহর রহমতে ওনার যথেষ্ট ছিল। যেহেতু উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়গুলো অবলোকন করেছেন, তার মানে হচ্ছে যে উনি যেটা বলছেন সেটা করেই ঘরে ঢুকতে হবে। উনি সেটাই করেন। এরপর উনি যখন ঘরে ঢুকেছেন তখন উনি বুঝতে পারেন যে ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে যে উনি যে প্রতিমধ্যে বিপদে পড়ছেন এটা ওনার শাশুড়ি বুঝতে পারছেন। তখন উনি ঘর থেকেই ওজিফা করা শুরু করেছেন। তখন এই আব্দুল হক ভাইয়ের বাবা বুঝতে পারলেন যে এই যে জিন, এই জিনগুলোকে উনি যে বলেছেন যে এই শোন যা ভাগ, আমাকে ক্ষতি করিস না, তোর কিন্তু বিপদ হবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার কথায় এই জিনগুলো আসলে যায়নি। মূলত যে ওজিফার কারণে চলে গেছে তা হচ্ছে ওনার শাশুড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজিফা করছিলেন। এই কারণেই ওখান থেকে এই দুইটা জিন পালিয়েছে। একটা জিন তাকে পুকুর পর্যন্ত নিয়ে আসছে, মানে পুকুর পর্যন্ত চলে আসছে, ওইটা ওখানে দাঁড়িয়ে আছে, শুধু সুযোগ পেলেই অজু করা অবস্থায় ওই পুকুরের পানি তাকে চুবিয়ে মেরে ফেলতো। সে সাহস সে পায় নাই, ওখান থেকে সে চলে যায়। পরে আর একটা ধরছে, সেও পালিয়েছে। এরাও বুঝতে পারছে যে কোন একটা ওজিফা কিন্তু হচ্ছে, যার কারণে এরা ক্ষতি করার সাহস পায় নাই। তো যাই হোক, এই ঘটনা এই পর্যন্ত। এরপরে যে ওনার জ্বর এসেছে, মানে জ্বর এসেছে বা এরকম বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, বিষয়টা এরকম না, ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে যে ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লেগেছে তা হচ্ছে, দেখুন যে এই যে আব্দুল হক ভাইয়ের যিনি নানি, অর্থাৎ আব্দুল হক ভাইয়ের বাবার যিনি শাশুড়ি, উনি একজন নারী হয়েও যে ধরনের আধ্যাত্মিক এলেম অর্জন করেছিলেন, বংশ পরম্পরা অর্জন করেছিলেন আর কি, দেখা যাচ্ছে যে এখনকার নারীদের মধ্যে এই ধরনের এলেম চর্চা অনেক কমে গেছে। আধ্যাত্মিক এলেম চর্চা তো এখন আমাদের মধ্যে নাই বললেই চলে, যার কারণে এই ধরনের ব্যাপারগুলো দূর থেকে অনুভব করা, ধ্যানমগ্ন হয়ে অনেক দূরের জিনিস দেখতে পাওয়া, এই বিষয়গুলো এখন শুনলে আমাদের কাছে কল্পনাই মনে হয়। অথচ এটা একটা সময় এই চর্চাগুলো কিন্তু ছিল, এখন হারিয়ে গেছে। অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এলেম না থাকলে এই ধরনের বিষয়গুলো আসলে হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছে গিয়েছি, কোনো বিষয় বলেছি, উনি চোখ বন্ধ করে আমাদের সম্পর্কে বেশ কিছু কথা বলে দিয়েছেন। এটা যে সবসময় জিনে এসে বলে যায় বা তার জিন কালীন জিনের সাথে কানেক্টেড হয়ে তথ্য জানায়, সবসময় কিন্তু এরকম হয় না। অনেকে আছেন সাধনার মাধ্যমে এমন কিছু আধ্যাত্মিক এলেম অর্জন করেন যার মাধ্যমে তারা এই বিষয়গুলো বলতে পারেন। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনাটা এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হক ভাইকে, ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। সঙ্গত কারণে ওনার বাবার নামটা বলছি না, কেননা ওনার বাবাকে ওই এলাকায় অনেকেই চেনেন। আর ওনার বাবা এখন একটু অসুস্থ রয়েছেন, একটু বলতে বেশ অবস্থা আসলে মাঝখানে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে দ্রুত যেন সুস্থতা দান করেন, তাকে দিয়ে আবারও দিনের খেদমত আল্লাহ তাআলা করিয়ে নেন, আমরা সেই দোয়া করব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি তার নামটা প্রকাশে কোনো সমস্যা নাই, উনি অনুমতি দিয়েছেন। ওনার নাম হচ্ছে ওবায়দুল হক। ওনার দেশের বাড়ি পিরোজপুর জেলায়, উনি বর্তমানে ঢাকার বনানীতে রয়েছেন। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। উনি মূলত নিজের চোখে দেখা একটি ঘটনা সেটি শেয়ার করেছেন, যে ঘটনাটি আজও ওনাকে ভাবায়। সময়টা 2005 সাল। উনি তখন একটি বাইং হাউসে চাকরি করতেন। বাইং হাউসটা ছিল ঢাকার গুলশান 2-এর একটি ভবনে। ভবনটা বহুতল ভবন, সেই ভবনের 4th ফ্লোরের একটা অফিস ছিল আর কি, 4th ফ্লোরে। তো সেখানে আর কি ওনারা বাইং হাউস পরিচালনা করতেন। দেখা যেত যে বাইং হাউসে অনেক বিদেশি বায়াররা আসতেন।
অনেক ইউরোপিয়ান কান্ট্রির বায়াররা আসতেন, তারা স্যাম্পল দেখতেন, কথা বলতেন মালিকের সাথে। এদের আবার আসার কোনো সময় থাকতো না বলতে সময় ফিক্সড করা থাকতো, কিন্তু আমরা যেরকম 9টা 5টা অফিসের যে টাইমটা, তারা এইটা মেনটেন করতেন না। দেখা যেত যে ওনারা কয়েকদিনের জন্য আসছেন, আসার পরে একাধিক গার্মেন্টস মালিকদের সাথে বা একাধিক বাইং হাউসের সাথে ওনারা মিটিংয়ে বসছেন। দেখা যাচ্ছে যে ওনারা 3-4 দিন থাকবেন, এরপর ওনারা বিভিন্ন জায়গায় মিটিং করবেন, করতে করতে ওনারা যেই সময়টা দিবেন সেই সময়ই কিন্তু মিটিংটা হতে হবে। এই জন্য এটা বলা যাবে না যে এখন তো অফিস টাইম না, এখন আমরা বসবো না, এটা কিন্তু বলা যাবে না। এই কারণেই মূলত এই সময়ের যে হিসাবটা, এটা আসলে আমাদের স্বাভাবিক অফিস টাইমের নিয়মের মধ্যে থাকতো না আর কি। তো দেখা যেত যে ওনারা বিমানে উঠবেন ভোর রাত্রে, বলেছেন রাত 11টার সময় মিটিং হবে, কয়েক ঘন্টা মিটিং করে ওনারা আবার এয়ারপোর্টে চলে আসবেন, এরপর আবার ওনারা ফ্লাই করবেন। তো ওইখানে মাঝে মাঝে আসতো, শুরুর দিকে সবকিছু ভালোই চলছিল। এর মধ্যে একজন মালিক, ওখানে 2জন মালিক ছিলেন, 2জন বন্ধু, ওনারা শেয়ারে মোটামুটি বেশ ভালোই একটা গার্মেন্টস তৈরি করেছিলেন আর কি। বিদেশি কিছু ইনভেস্টমেন্টও ছিল, ওনারা নিজেরাও অনেক টাকা ইনভেস্ট করেছেন, ব্যাংক লোন করেছিলেন। তো চলছিল, ভালোই চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এর মধ্যে একজন মালিক আর কি, উনি শেয়ার হ্যান্ড ওভার করে দেন, আর একজন মালিকের কাছে শেয়ার হ্যান্ড ওভার করে দেন, উনি সব শেয়ারগুলো নিয়ে নেন। এরপর আরেকজন মালিক, আরেকজন বন্ধু, উনি আবার সরে চলে যান। কি কারণে চলে গেছেন এইটা আসলে এই ওবায়দুল হক ভাই উনি জানেন না আর কি, কারণ ওনারা তো আসলে অফিস স্টাফ ছিলেন, ওনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ওইভাবে অবগত ছিলেন না যে ভিতরে মালিকদের সাথে কি হচ্ছে। ওনারা কোন ক্লায়েন্ট আসছেন, কোন ডিলটা ফাইনাল হলো, এই বিষয়গুলো জানতেন আর কি। আর ওই সময় যেই ধরনের মিটিংগুলো হতো, সেখানে এই যারা মার্চেন্ডাইজার এনারা থাকতেন, মালিক থাকতেন, জাস্ট এরকম আর কি। এই মিটিংগুলো যেভাবে হয় আর কি, যারা এই রিলেটেড ব্যবসার সাথে জড়িত আছেন তারা ভালো বলতে পারবেন আর কি। তো ওবায়দুল হক সাহেব উনিও কিন্তু ওই মিটিংয়ে ছিলেন, বিভিন্ন মিটিংয়ে উনি ছিলেন, অনেকগুলো ডিল ফাইনাল হয়েছে, ভালোই চলছিল সবকিছু। তো একদিন ঘটে একটা ঘটনা, তখন কিন্তু মালিক একজন, 2জন না। সময়টা ছিল রাত 11টা কি 11:30টার দিকে, রাত 1টা পর্যন্ত মিটিং হবে। এরপরে যারা আসছেন আর কি, যারা বায়ার, ওনারা চলে যাবেন এয়ারপোর্টে, তারপর ওনারা ফ্লাই করবেন, এরকম আর কি পরিকল্পনা। তো রাত 11টা কি 11:30টার দিকে মিটিং হচ্ছে, স্যাম্পল নিয়ে বসা হয়েছে, আলোচনা চলছে। ওবায়দুল হক ভাই যতটুকু আমাকে বলেছেন সেটা হচ্ছে যে তারা ফ্রান্সের একটা পার্টি ছিল, মানে ফ্রান্সের একটা বায়ার ছিল আর কি। তো কথাবার্তা হচ্ছে, তখন ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ করে ওই ফ্লোরের, অর্থাৎ ওনাদের যে অফিস রুম, ওই অফিস রুমের তো দেখা যাচ্ছে যে সব জায়গায় লাইট জ্বলছে। আমরা যদি লাইট বন্ধ করি তখন কিন্তু কট করে একটা আওয়াজ হয়, যদি আমরা ওইভাবে শব্দ করে বন্ধ করি। তখন হলো কি, মনে হলো সব একসাথে কেউ লাইটগুলো বন্ধ করে দিল, এবং লাইট বন্ধ করলে যেরকম শব্দ হয়, চতুর্পাশ থেকে মনে হলো সেই ধরনের শব্দ হলো, আর লাইটগুলো বন্ধ হয়ে গেল। অবাক করা ব্যাপার, এইরকম ফাজলামোটা কে করলো গুরুত্বপূর্ণ একটা মিটিং চলাকালে? ওই সময় 2005 সালে তো এভাবে স্মার্টফোনগুলো ছিল না, তখন বাটন ফোন নিয়ে ছিল সবার হাতে হাতে। ওনারা বাটন ফোনটা দিয়ে মোটামুটি ওই মিটিং রুমের মধ্যে একটু আলোকিত করার চেষ্টা করলেন। যেহেতু ইলেকট্রিসিটি আছে, আশেপাশে সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, তো ওখানে যিনি পিয়ন ছিলেন উনিও দরজা খুলে বাইরে গিয়ে দেখলেন যে পাশের ফ্লোরে তো লাইট জ্বলছে, সিঁড়িতে লাইট জ্বলছে, এইখানে লাইটটা কেউ বন্ধ করলো। তো পিয়ন দেখলেন যে প্রত্যেকটা সুইচ বন্ধ করা, মানে সুইচ অফ করা। পিয়ন চিন্তা করলেন যে আগে সুইচটা দিয়ে নেই, তারপরে আমি এই বিষয়ে বলবো। উনি সুইচ কয়েকটা দিয়েছেন, প্রথমে হলো মিটিং রুমের সুইচটা দিয়েছেন, এরপরে এই ওবায়দুল হক ভাইকে ডাকছেন যে স্যার একটু এদিকে আসেন, আপনাকে একটা জিনিস দেখাই। তো ওবায়দুল হক ভাই উঠে গেছেন, উঠে বলছেন দেখেন স্যার, এই আমাদের যে অফিস রুমটা আর কি, অফিস রুম বলতে ওনাদের যে কয়েকটা রুম ছিল আর কি, সবগুলা লাইটের সুইচ বন্ধ করা। আমি শুধু মাত্র মিটিং রুমের লাইটটা দিলাম, আপনাকে দেখানোর জন্য ডাকলাম যে এই কাজটা কে করলো। কারণ মানুষ তো আমাকে চিন্তা করবে যে এ নিশ্চয়ই কাজ করছে। আমি একা মানুষ কিভাবে এতগুলো রুমের সুইচ একসাথে বন্ধ করব? আমি না হয় দুষ্টামি করে একটা রুমের কোনো সুইচ বন্ধ করতে পারি, বা একটা বোর্ডে যে কয়টা সুইচ থাকে সেইটা আমার আঙ্গুলে যে কয়টা কভার করে সে কয়টা বন্ধ করতে পারি। আমি সবগুলো কিভাবে বন্ধ করব? বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হলো না। ওবায়দুল হক ভাই উনি বললেন আচ্ছা ঠিক আছে, এখন এইটা নিয়ে আর কথা না বলি, তুমি সব লাইটগুলো জ্বালায় দাও, মিটিংটা শেষ করি। তো
তো মিটিংটা চলছিল, আসলে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল। ওনারাও তো বিষয়টা ভালোভাবে দেখেন নাই, কারণ বিদেশি বায়াররা ওনারা অনেক কিছুই চিন্তা ভাবনা করেন আর কি। সামান্যতম খুঁত পেলেও ওনারা বিষয়টাকে আসলে ওইভাবে না ধরে আরো অনেক বড় করে চিন্তা করেন যে এদের সাথে কি ডিল করব, এরা মিটিংয়ে বসলাম, তখন এদের সাথে এরকম সমস্যা হলো, বিদ্যুৎ চলে গেল, পরে তো দেখা যাবে যে বলবে যে বিদ্যুৎ ছিল না, এই জন্য আমরা ঠিকঠাক মতো প্রোডাক্ট প্রডিউস করতে পারিনি, ম্যানুফ্যাকচার করতে পারিনি, এই জন্য আমাদের শিপমেন্টটা হয় নাই, আপনারা মাল পেতে দেরি হবে। তখন কি হবে? যাই হোক, ওনারা ওভাবে হ্যান্ডেল করছিলেন, সবকিছু হ্যান্ডেল করছিলেন, সবকিছু ঠিকঠাকও হয়ে গেল। এরপর যথারীতি ওনারা খাওয়া দাওয়া করে, ওখানে ওনাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছিল। তারপর বায়াররা মৌখিকভাবে সবকিছু করে ওনারা চলে যাবেন। তখন মালিক বললেন যে আমরা একটু লিখিতভাবে ফাইনাল করি। তখন ওরা বললেন যে না, ঠিক আছে, আমরা যাই, অফিসে যাই, আমাদের দেশে যাই, তারপর আমরা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন সবকিছু যা যা করার দরকার করে দিব। এরপর ওনারা ওখান থেকে খুবই আন্তরিক আলোচনার মাধ্যমে ওখানে সব আলোচনা শেষ হয়ে যায়। তারপর এই যে বাইং হাউসটা ছিল, তারাই গাড়ি রেডি করে রেখেছিলেন, তাদের গাড়িতেই বায়ারদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়। যতটুকু তাদেরকে এগিয়ে দেওয়া যায় ওই পর্যন্তই তাদেরকে এগিয়ে দেওয়া হয়। ওই রাতের মতো কিন্তু ঘটনা এ পর্যন্তই। মালিক পরের দিন আসছেন, পরের দিন এসে বলছে আচ্ছা ঘটনাটা কি হলো, এরকমটা হলো কেন? কেউ এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। তখন পিয়নকে ডাকা হলো। পিয়নের নামটা অবশ্য ওবায়দুল হক ভাই মনে করতে পারেন নাই, বেশ অনেকদিন হয়ে গেছে তো, সেই 2005 সালের কথা। তারও ওই সময় বয়স হয়ে গেছিল প্রায় 55-56 বছর। এখন অবশ্য তার সাথে যোগাযোগ নাই, তবে যতটুকু মনে করে আব্দুল খালেক বা এই টাইপের একটা নাম হতে পারে তার, ধরে নিলাম আব্দুল খালেক আর কি। তো আব্দুল খালেক সাহেবকে ডাকা হলো। উনি ব্যাখ্যা করলেন যে এই বিষয়। আর ওই পিয়নটা কিন্তু ওই অফিসে রাতে থাকতো। তো ওই পিয়নটা আবার মালিককে বলেন যে স্যার, আমি না বিগত বেশ কয়েকদিন ধরে মনে হয় যে এই অফিসের মধ্যে কারো হাঁটাহাঁটির শব্দ শুনতে পাই, আগে তো কখনো এরকম হয় নাই, এখন মনে হয় যে কে যেন হাঁটে। মালিক এই বিষয়টাকে আসলে গুরুত্বই দিলেন না। উনি বললেন যে দেখো, এই সমস্ত কথাবার্তা বলো না, এটা একটা অফিস, পরে স্টাফদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। এমনিতেই বিভিন্ন সমস্যার মধ্যে আছি যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করি না, এসব আলোচনা এখন আর করো না। এর 3 থেকে 4 দিন পর যেটা হয় যে ফ্রান্সের যে বায়াররা যারা চলে গেলেন আর কি আবার ফ্রান্সে, ওনারা ইমেল করলেন যে ওনাদের সাথে ডিলটা হবে না। কেন হবে না এর কোনো ব্যাখ্যা দেন নাই, হবে না মানে হবে না, শেষ। তো এটা তো হলো না। মালিক খুব আশাহত হলেন যে ওই কারণে কি হলো না। তো ওটা একটা মামুলি কারণ ছিল, কিন্তু কোনো কারণে এটা নাই হতে পারে, হয়তো বা অন্য কোনো মালিকের সাথে কথা হয়েছে, তারা আরো কম রেটে সেম কোয়ালিটির প্রোডাক্টটা তার ডেলিভারি দেবে, এই জন্য হয়তো তারা করেনি, এরকম হতেই পারে। সব ডিল যে হবে তা না, এরকম অসংখ্য মিটিং ওনারা করেন, ডিল ক্যান্সেল হয়ে যায়, আবার ডিল হয়, এরকম তো হরহামেশাই হয়, এটা বিষয় না। তো বিষয়টা আসলে ওনার একটু খারাপ লাগলেও মেনে নিয়েছেন, ব্যবসায় এরকম হয়ই। এরপর দেখা গেল যে মালিক খুব মনক্ষুণ্ণ থাকেন। ওবায়দুল হক সাহেব উনি মাঝে মাঝে বলেন যে স্যার আপনার মনটা খারাপ, কোনো সমস্যা? মালিক বললেন যে আমার সবসময় খালি মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, রাতে ঘুমাতে পারি না, ভোরের দিকে একটু ঘুমাই, ঘুমালেই মনে হয় যে কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখি, মাথা কাজ করে না ঠিকঠাক মতো, আর কেন যেন বায়ারদের সাথেও যোগাযোগ করতে পারতেছি না। তো উনি এরপরে 1 মাসের একটা সফরে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছিলেন। উনি নিজে গিয়ে কিছু বায়ারদের সাথে যোগাযোগ করা যায় কিনা। উনি 1 মাস পর ফেরত আসেন, দেখা গেল যে উনি খুব বিষণ্ণ। তো ওবায়দুল হক সাহেব বললেন যে স্যার আপনার এরকম লাগছে কেন, আপনাকে মনে হচ্ছে খুব বিষণ্ণতার মধ্যে ডুবে আছেন এরকম মনে হচ্ছে। উনি বলেন যে দেখো, এই যে 1 মাস আমি দেশের বাইরে থাকলাম, এত দৌড়াদৌড়ি করলাম, টাকা পয়সা খরচ করলাম, কিন্তু একটা বায়ারও পাইলাম না, একটা বায়ারকেও ইনভাইট করতে পারলাম না। আর এই 1 মাসে তোমরাও দেখো কোনো একটা বায়ার, তাদের সাথে কিন্তু মিটিংয়ে বসতে পারো নাই, তোমাদের সাথে যোগাযোগ হচ্ছেই সব সময়, কেন যেমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না, হঠাৎ করে কি এমন হলো? এদিকে এত টাকার ব্যাংক ঋণ সব তো ঠিকঠাক মতোই দিচ্ছিলাম, এগুলো কি করি? এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে ওনার একটা রেডি শিপমেন্ট কোনো কারণে আটকে যায়।
এটা দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক, উনি যে এক্সপোর্ট করবেন সব কিছু ঠিকঠাক আছে, এরপরেও কেন জানি কোনো একটা সমস্যার কারণে আটকে যায়, শিপমেন্টটা হচ্ছে না। এদিকে শিপমেন্টটা দেরি হবার কারণে পোর্টে দেরি হয়ে যাচ্ছে, এই কারণে যারা বায়ার তারাও পরবর্তীতে না করে দেন। এই জিনিস এখন উনি কি করবেন? এটা তো হয়ে গেল একটা বড় সমস্যা। শেষ পর্যন্ত এই মালগুলো গুলিস্তানের যেই সমস্ত বঙ্গবাজার আছে বা আদার্স নিউ মার্কেটে যে সমস্ত দোকানপাট আছে, এগুলোতে অন্য লোক মারফত যারা লটে মাল কেনে তাদের কাছে জিনিসগুলো দিতে হয়েছিল। তখন একটা সমস্যা দেখা দিয়েছিল, তা হচ্ছে এই মালগুলো ছিল শীত প্রধান দেশের মাল। তো ওই সময় যে অর্ডারগুলো ক্যান্সেল হলো, তখন দেখা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে গরমকাল। এখন গরমকালে শীতের পোশাক কে কিনবে? আবার শীতকালেও দেখা যাচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো, এগুলো বড় মানুষের প্রোডাক্ট ছিল। এখন ওখানে যেই ধরনের সাইজের মালগুলো তৈরি করা হয়, এই সাইজের মালগুলো কিন্তু বাংলাদেশের মানুষদের শরীরে ওভাবে হয় না। দেখা গেল পানির দাম এটা ছেড়ে দিতে হয়েছে, ওটা দিয়ে আসলে কিছুই হয়নি, যে টাকা পাওয়া গেছে এটা দিয়ে ওনার আসলে কোনো লাভও হয়নি। কোনো দোকানদারও এটা নিতে চায় না, এমন একটা অবস্থা যে এটা দিয়ে তো আসলে আমরা বেচা কেনাও করতে পারবো না এই সাইজের মাল দিয়ে। এভাবে বড় ধরনের একটা ধস নামলো ওনার ব্যবসায়। একটা পর্যায়ে যেটা হলো সেটা হলো উনি সব অফিস স্টাফদেরকে বলে দিলেন, সব অফিসারদেরকে বলে দিলেন, আপনারা অন্য জায়গায় চাকরি খোঁজেন, আমি মনে হয় এই ব্যবসাটা করতে পারবো না, আমি আমার গার্মেন্টসটা অন্য কাউকে বিক্রি করে দিব, আমি কথাবার্তা বলতেছি, এরপরে বিদেশ চলে যাব। ওনার বেশ কিছু দেশের মাল্টিপল ভিসা ছিল, যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন। সত্যি উনি ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেন। ওনার গার্মেন্টসটা কার কাছে বিক্রি করেছেন এটা ওবায়দুল হক সাহেব ওইভাবে আসলে বলতে পারেন নাই, উনি বিক্রি করে দিয়েছিলেন। এরপর উনি সপরিবারে ইউরোপের কোনো একটা দেশে চলে যান। এখন উনি নাকি ওখানেই আছেন। উনি আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন না অসুস্থ আছেন এই বিষয়ে আসলে ওবায়দুল হক সাহেব বলতে পারেন নাই। তবে পরবর্তীতে ওনার ওই মালিকের সাথে যখন কথাবার্তা হয়, একটা রহস্যময় তথ্য উনি জানতে পেরেছিলেন। তা হচ্ছে আরো একটা ঘটনা ঘটেছিল যেটা এই ওবায়দুল হক সাহেব জানতেন না, মালিক এড়িয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওই সময় ওবায়দুল হক সাহেব হলো ছুটিতে ছিলেন। উনি ওনার একজন খুব নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে 5-6 দিন ছুটিতে ছিলেন, তখন এই ঘটনাটা ঘটছিল। সেটা হচ্ছে ওই একটা মিটিং হওয়ার কথা ছিল, ওই মিটিংয়ে যে বায়াররা আসবে সবকিছু রেডি ছিল, কোন কোন স্যাম্পল বায়ারদেরকে দেখানো হবে। যখন মিটিংয়ে বসা হয়েছে, যিনি দায়িত্বে ছিলেন যে এই স্যাম্পলগুলো এই টেবিলে নিয়ে আসাও, তো মানে এই দায়িত্বে যিনি ছিলেন, যিনি নিয়ে আসবেন আর কি, বলছেন যে নিয়ে আসো এগুলা। উনি পরে গিয়ে দেখি দেরি করে, এদিকে মালিক বলছে কি ব্যাপার, সে আসে না কেন? পরে আরেকজনকে পাঠিয়েছেন, ওই লোক এসে মালিককে একটু ইশারা দিয়েছেন যে স্যার আপনি একটু বাইরে আসেন, এই স্যাম্পলগুলো তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে সবকিছু রেডি, পাওয়া যাচ্ছে না মানে কি, কি একটা মুসিবত। এরপর ওই স্যাম্পলের কাছাকাছি যে স্যাম্পল ছিল, মানে ওই কোয়ালিটির কাছাকাছি যে স্যাম্পলগুলো ছিল, এগুলো দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, যে এটার কাছাকাছি তবে এর থেকে ভালো, এর থেকে ভালোই হবে আর কি। দেখে গেল ওই স্যাম্পলের অবস্থা এত বাজে এবং এত দুর্গন্ধ হয়ে গেছে, এটা আসলে কারো সামনে প্লেস করার মতো অবস্থাও নাই। এর কয়েকদিন পর নাকি হঠাৎ করে পানির পাইপের যে লাইনগুলো আছে, এই পানির লাইনের একটা বড় ধরনের সমস্যা দেখা দিল, পানি বন্ধ হয়ে গিয়েছিল। পানি কেন বন্ধ হলো, এটার কারণ কি? পরে এইটা অনুসন্ধান করতে গিয়ে মিস্ত্রিরা দেখলো এই পানির লাইনের মধ্যে কাপড় চোপড় ঢুকে গেছে। পরে দেখা গেল যে ওই ছাদের উপরে যেই পানির ট্যাঙ্কটা থাকে, বিশেষ করে বহুতল ভবনগুলোতে কিন্তু এখন যে আমরা যে প্লাস্টিকের পানির ট্যাঙ্কগুলো দেখি, এগুলো থাকে না, ওই এক ধরনের কংক্রিটের ঢালাই করেই কিন্তু এগুলো করা হয় আর কি। তো ওইটার মধ্যে এই কাপড়গুলো পাওয়া গেছে। মিস্ত্রিরা পরিষ্কার করতে গিয়ে তারা উদ্ধার করেছে। এই কাপড়গুলো কে দিল, কোত্থেকে দিল? পরে দেখা গেল ওই যে ওই দিনের স্যাম্পল যেগুলো হারিয়ে গিয়েছিল, এইগুলা হচ্ছে সেইগুলা। বেছে বেছে এইগুলা কে এত উপরে উঠে এই পানির ট্যাঙ্কের মধ্যে দিল, এটা তো একটা রহস্য। তো এই বিষয়গুলো কাউকে জানানো নিষেধ ছিল অফিসের, এই জন্য ওবায়দুল হক সাহেব এটা পরে জানতে পেরেছিলেন যদিও বা। তো যেই ভয়ঙ্কর তথ্যটা যেটা জানা গিয়েছিল পরবর্তীতে, সেটা হচ্ছে এই যে মালিক উনি যখন বিদেশ চলে যান, তখন ওনার এক আত্মীয়ের মাধ্যম দিয়ে ওই মালিক জানতে পেরেছিলেন এই যে তার যে বন্ধু যার সাথে একসাথে ব্যবসা শুরু করেছিলেন, তার সাথে কোনো একটা বিষয় নিয়ে
মনোমালিন্য হয়েছিল। তো উনি তার শেয়ারটা এনার কাছে হ্যান্ডওভার করে দিয়ে চলে যান। উনি চলে যাওয়ার পর এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। ওখানে এমন কিছু শক্তিশালী জিনদেরকে চালান করা হয়েছিল, ওই অফিসের এসে তারা এমন কিছু কাণ্ড ঘটিয়েছিল। বিশেষ করে ঠিক যখন মিটিং হবে, প্রথম মিটিং এর সময় দেখা গেল সবগুলো সুইচ অফ হয়ে গেছে। তারপর দেখা গেল আর একটা মিটিংয়ে কাপড় চোপড় নাই। এরপর বিভিন্ন যে ডিলগুলো, এই ডিলগুলো কিন্তু ওরা কিভাবে ক্যান্সেল করে দিত। এভাবে আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যে, খুব বেশি দিন লাগে নাই, ব্যবসাটাকে একদম পুরোপুরি ধ্বংস করে দেয়। এটা শুধু ব্যবসায়ের উপরে করা হয়েছিল, আর মালিকের উপরে হালকা পাতলা করা হয়েছিল, যার কারণে ওনার শারীরিক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। উনি যখন এগুলো সবকিছু সেলটেল করে দিয়ে বিদেশ চলে গেছেন, এরপরে উনি ভালো আছেন। তবে পরবর্তীতে উনি এটা জানতে পেরেছিলেন যে এই কারণেই মূলত এটা হয়েছে। ওবায়দুল হক সাহেব উনি তো পরবর্তীতে আরও কিছু চাকরি করেছেন, এই গার্মেন্টস রিলেটেড প্রতিষ্ঠানে, বাইং হাউসে চাকরি করেছেন। পরবর্তীতে উনি নিজেই একটা ছোটোখাটো গার্মেন্টস দিয়ে দেন। এখনও এটা নিয়েই উনি আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই যে ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা আমরা করি, আমরা যদি কারোর সাথে ডিল করি, কাউকে বের করে দেই বা এই ধরনের বিষয়গুলো করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ কে যে কখন কি করবে আমাদের সাথে আমরা এটা বুঝতে পারি না। আর কোনো ধরনের অস্বাভাবিক বিষয় ঘটার সাথে সাথে এই বিষয়ে যারা বোঝেন তাদের সাথে পরামর্শ করে তড়িৎ পদক্ষেপ না নিলে কিন্তু বিপদ হবে। ওই যে যিনি মালিক, যিনি কন্টিনিউ করেছেন ব্যবসাটা, উনি কিন্তু বুঝতে পারেননি সমস্যাটা কি হচ্ছে। উনি বুঝতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যখন বুঝেছেন তখন আর করার কিছু ছিল না। তবে সান্ত্বনা এটাই যে ওনার বন্ধু শুধু ব্যবসা প্রতিষ্ঠানের উপরেই কালো জাদু করেছে, মরণ বান ওনার উপরে মারেন নেই। তা না হলে ওনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। যাই হোক, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল হক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের 3য় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফেয়ার উইথ টুয়েসডের 9ম এপিসোডের 3য় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম আরিফিন আল শাবাব। উনি একজন ব্যবসায়ী। ওনার বাড়ি ঢাকার ধানমন্ডি 15-তে, ঢাকার স্থায়ী একজন বাসিন্দা উনি। আর উনি এই ঘটনাটি শুনেছেন ওনার খুব কাছের এক বন্ধুর কাছ থেকে। মূলত সেই বন্ধুর দুঃসম্পর্কের এক মামার পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল। সেই দুঃসম্পর্কের মামারা 2 ভাই 1 বোন। 2 ভাই কিন্তু ছোট। ওনাদের দুজনের বড় হচ্ছে ওনাদের যিনি বোন, সেই বোনের ছদ্মনামটা দিচ্ছি সঙ্গত কারণেই, তার নাম হচ্ছে ফারহানা। তবে 2 মামার আসল নামটাই বলছি। যিনি ভাইদের মধ্যে বড় তার নাম হচ্ছে সুমন। সে স্বভাবে বেশ শান্তশিষ্ট, ব্যক্তিত্ব সম্পন্ন। আর সবার যিনি ছোট তার নাম হচ্ছে মামুন। তো ঘটনাটি যখন ঘটে, সময়কালটা 2011 সালের 30শে ডিসেম্বর, শুক্রবার। এই যে ফারহানা আপু, উনি ধানমন্ডির একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করেছেন। এই ফারহানা আপুদের বাড়ি কিন্তু ঢাকার মিরপুর 12-তে, নিজস্ব বাড়ি, 3 তলা বিশিষ্ট নিজস্ব একটা বাড়ি। তবে বাড়িটা একদম যে আধুনিক সেটা না, যেহেতু ওনার বাপদাদারা করেছিলেন বেশ আগের মডেলের আর কি। তো ওখানেই ওনারা আছেন। 1 ফ্লোরে ওনারা থাকেন, অন্য 2 ফ্লোর ভাড়া দিয়ে রেখেছেন আর কি। দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, এমনি আর্থিকভাবে ওনারা সচ্ছল বলতে হবে। এই ফারহানা আপু যখন লেখাপড়া করতেন তখন একটা ছেলের সাথে তার পরিচয় হয়। সেই ছেলের বাড়ি হচ্ছে চট্টগ্রামের হালি শহরে। সেও ঢাকাতে লেখাপড়া করতো অন্য আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সে আবার তার কয়েক বছরের সিনিয়র ছিল। তো পরিচয় হয়ে গেছে। ফারহানা আপু দেখেছেন ছেলেটা ভদ্র, আর ওই ছেলেটাও দেখেছে যে ফারহানা আপু যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত স্বভাবের। তখন দুজনের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তখন তারা পরিবারকে জানিয়েছেন। পরিবারকে যখন জানানো হয় তখন তারাও দেখা যাচ্ছে যে নিজেদের মতো করে আলোচনা করেছেন। ছেলের পরিবার মেয়ের পরিবারের সাথে আলোচনা করেছেন, মেয়ের পরিবার ছেলের পরিবারের সাথে যখন আলোচনা করেছেন, তারাও সন্তুষ্ট। এরই মধ্যে ওই ছেলেও আবার একটা চাকরি পেয়ে গেছে, যদিও বা সেই ছেলের ইচ্ছা ছিল যে উনি বিদেশ চলে যাবেন।
বিয়ে শাদী করে স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যাবেন, সেখানেই সেটেল হবেন, এরকম একটা পরিকল্পনা ছিল। তারপরও ভালো একটা চাকরি পেয়ে গেছেন, যেহেতু আগে আগে উনি পাশ করে বের হয়ে গিয়েছিলেন আর কি। এ পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক। বিয়ের তারিখটা নির্ধারিত হয় 2011 সালের 30 ডিসেম্বর শুক্রবারে। বিয়েটা কিন্তু মেয়ের বাড়িতেই হবে, ওনারা কিন্তু কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করেন নেই, যেহেতু ওনাদের নিজস্ব বাড়ি রয়েছে, এই কারণে সেখানেই ডেকোরেশন করা হয়েছে। সাধারণত বিয়ে বাড়িতে যেই ধরনের ডেকোরেশন করা হয় আর কি, ওরকমই আয়োজন সবকিছু করা হয়েছে। আর ছেলের পরিবার তারা কিন্তু ঢাকাতে থাকতেন না, তারা চট্টগ্রামেই থাকতেন। ছেলে ঢাকাতে থাকতো, যেহেতু ছেলের পরিবার চট্টগ্রাম থেকেই বিয়ের দিন আসবেন, সেই অনুযায়ী তারা ওভাবেই প্রিপারেশন নিয়েছেন। তাদের একটা চিন্তা ছিল যে তারা সন্ধ্যার আগে যেন ঢাকাতে পৌঁছাতে পারেন, সেই অনুযায়ী কিভাবে ওনারা বাসা থেকে বের হবেন। ডিসেম্বর মাস তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকাল, বেলা ছোট। ওনারা চিন্তা করেন জুম্মার নামাজ পড়ে বের হলে তো ওনারা সন্ধ্যার আগে আগে তো বিয়ে বাড়িতে পৌঁছাতে পারবেন না, কারণ চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন, ঢাকার মিরপুরে। আর পথঘাটের কথা তো বলা যায় না, দেরি তো হতেই পারে। ওনারা সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়েছেন। যারা যারা আসার দরকার, ওই যে ভাইয়া যিনি বিয়ে করবেন আর কি, উনিও তো আগেই বাড়িতে চলে গিয়েছিলেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবেন, যাদেরকে নিয়ে আসা যায়। চট্টগ্রামে তো আবার অনুষ্ঠান হবে, মানে বরযাত্রী উপলক্ষে খুব বেশি লোক ওনারা আসেন নাই, 3 কি 4টা মাইক্রো, যত লোক আটে আর কি, খুব কাছের আত্মীয় স্বজনরা, ওইভাবেই আর কি প্রিপারেশন নিয়ে ওনারা রওনা দিয়েছেন। তো যখন রওনা দিয়েছেন তখন কিন্তু মেয়ের পরিবারের সাথে কথা হয়েছে। আর মেয়ের পরিবারের সাথে দেখা যাচ্ছে যে কয়েকটা নাম্বার দিয়ে যোগাযোগ হতো, এছাড়া কিন্তু অন্য যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে তো আর ওভাবে মেয়ের পরিবারের যোগাযোগ হয়নি, তাদেরকে তো মেয়ের পরিবার চেনেও না। দেখা যাচ্ছে যে মেয়ের যে ভাই সুমন ভাই আর হচ্ছে মামুন ভাই, সুমন ভাইয়ের বয়স কিন্তু যখন এই ফারহানা আপুর বিয়ের আয়োজন করা হয় তখন তার বয়স 22 কি 23 বছর। আর যে মামুন ভাই যিনি, ওই সময় ওনার বয়স, তার বয়স 18-19 বছর এরকম আর কি। তো দেখা যাচ্ছে যে 18-19 বছরের কোনো ছেলে, তাদের কথাবার্তার যে ধরন 22-23 বছর বয়সী ছেলে পেলেদের কথাবার্তার ধরনের একটু পার্থক্য রয়েছে, একটু ম্যাচিউর তো অবশ্যই তারা, তাই না? আর সুমন ভাই এমনিতে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু মামুন ভাই উনি আবার খুব নাকি চঞ্চল ছিলেন, সাধারণত এই বয়সে যেটা হয় আর কি। তো কথাবার্তা হচ্ছে তারা কতদূর আসছেন। তো দেখা গেল যে ওনারা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে যখন প্রায় 1:15 মতো বেজে গেছে, তখন তো জুম্মার নামাজ, ওনারা প্রতিমধ্যে একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য নেমেছেন। ওই পর্যন্ত কথা হয়েছে আত্মীয় স্বজনদের সাথে, বিশেষ করে যাদের নাম্বার তাদের কাছে ছিল। কিন্তু জুম্মার নামাজের পর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না, ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না। সবাই চিন্তা করেছিলেন হয়তোবা তাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে যোগাযোগ করা যাচ্ছে না, ওনারা তো বেরই হয়েছেন। এদিকে ওনারা কিন্তু ওনাদের মতো করে আয়োজন করেই যাচ্ছেন। এদিকে ফারহানা আপু উনি কিন্তু এই হবু হাজবেন্ডকে ফোন দিচ্ছিলেন, যেহেতু ওনারা পূর্ব পরিচিত ছিলেন, নাম্বার তো ছিল, ফোন দিচ্ছেন, তার ফোনেও ফোন ঢোকে না। একবার হলো কি, বেশ কয়েকবার রিং হলো, এরপরে মনে হলো সে ফোনটা কেটে দিল, এরপরে আর ফোন ধরে না, মানে ফোন বন্ধ, সোজা কথা, সবার ফোনই বন্ধ। পথে কোনো অসুবিধা হচ্ছে কিনা এরকম চিন্তা তো থাকতেই পারে, সবার ফোন একসাথে কিভাবে বন্ধ হয়। এদিকে সময় যত পার হচ্ছে সবার মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, যে কি ব্যাপার, কারোর সাথে যোগাযোগ হচ্ছে না কেন। সবার মধ্যে কিন্তু একটা চিন্তা ছিল, পথে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটেছে। এদিকে ওনাদের পরিচিত যেই সার্কেলটা ছিল তাদের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যে পথে কি এরকম কোনো বরযাত্রীওয়ালা কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে কিনা। কারণ ওনারা ঠিক যেই জায়গাতে গাড়ি থামিয়ে নামাজ আদায় করেছিলেন জুম্মার নামাজ, এই জায়গাটা সম্ভবত ফেনীর কোনো একটা জায়গা ছিল, মানে এরকমটা বলেছেন আর কি। তো এর পরে বা আগে ওই সময়ে এরকম কোনো দুর্ঘটনার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাহলে ফোন সবার বন্ধ কেন? এদিকে এরকম করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে, বরযাত্রী আর আসে না। তো এরকম হচ্ছে কিন্তু কারণটা কি? কারণটা তো বোঝা যাচ্ছে না যে আসলে ব্যাপারটা কি। এদিকে সন্ধ্যার পরপরই মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা, যারা যারা দূরের আত্মীয়, তারা তো আগে চলে আসছিলেন,
ঢাকাতে যারা থাকেন, ঢাকাতে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা তো গিফট নিয়ে সবাই আসতে শুরু করেছেন। এদিকে ছেলে পক্ষ তো আসে না। হঠাৎ করে নাকি এই ফারহানা আপুর কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পর ওই অপরিচিত লোকটি বলছে যে দেখেন, আপনার সাথে তো আজকে আমাদেরই কাছের এক বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল, ও আপনাকে বিয়ে করবে না। ওরা গাড়ি ব্যাক করে আবার চট্টগ্রামের হালি শহর চলে গেছে। জুম্মার নামাজের পরপরই এটা হয়েছে, তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আপনাকে বিয়ে করবে না। সে কিন্তু কনে বেশে হাতে মেহেদি লাগিয়ে বাড়িতে বসে আছে। তখন এই অবস্থা, তখন একটা মেয়ের মনে কি ধরনের ঝড় শুরু হয়ে যেতে পারে, প্রিয় লিসেনার্স আপনারা একবার চিন্তা করুন। মেয়েটা প্রথমেই কিন্তু তার মা বাবা ভাই বা আত্মীয় স্বজনদেরকে বিষয়টা বলেনি। সে তার সাথে আবার একটু কথা বলার চেষ্টা করতে গেছে, সে ফোনটা কেটে দিয়েছে। এরপর তার ফোন বন্ধ, মানে সুইচ অফ ফোনের। ওই ছেলেটাকেও সে যোগাযোগ করার চেষ্টা করছে। ওই ছেলের বন্ধু বান্ধবদের সাথে ওরকম একটা পরিচিত ছিলেন না ফারহানা আপু, শুধু ওই ছেলেটাকে চিনতেন, তার কাছের বন্ধু বান্ধবদেরও ওইভাবে চিনতেন না। আর ওই সময় ফারহানা আপু এই ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন না। ওই সময় তো ফেসবুক এতটা অ্যাভেলেবল ছিল না। 2011 সালে ফেসবুক ছিল, কিন্তু মানুষ এতটা ব্যবহার করতো না। সবার হাতে তো স্মার্টফোন তখনও ওভাবে এতটা ব্যাপকতা পায়নি। অনেকেই তখনও বাটন ফোন ব্যবহার করে। ওই সময় আমি নিজেও বাটন ফোন ব্যবহার করতাম। তো এদিকে উনি তো এভাবে আর খুঁজে পাচ্ছেন না। চট্টগ্রামের হালি শহরে ওনার পরিচিত কোন আত্মীয় থাকতে পারে, তাদেরকে উনি খোঁজার চেষ্টা করছিলেন। ওই সময় চিন্তা করলেন যে এইভাবে উনি একা একা বিষয়টা সমাধান করতে পারবেন না। তখন উনি কি করলেন, ওনার এক মামা আছে এই ফারহানা আপুর, ওনার বাবাকেও বলেন নাই, বাবা এটা শুনলে তো স্ট্রোক করতে পারেন, উনি আবার হার্টের রোগী। এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়, কি জবাব দেবেন মানুষের কাছে, মানুষ কি বলবে? তখন ওই মামাকে ডাকলেন, মামাকে বিষয়টা বললেন। মামা তো বিষয়টা শুনে খুব চিন্তিত হয়ে গেলেন। উনি বলেন ঠিক আছে, দেখি আমাদের কোন আত্মীয় স্বজন আছে। তখন ওই হালি শহরে ওনাদের যে আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছিলেন আর কি, এরকম কয়েকজনের সাথে যোগাযোগ করা হয়। তারা সত্যি ওখানে খোঁজ নিতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে তারা সত্যি বের হয়েছিলেন, আবার তারা ফেরত আসছেন নিজ বাড়িতে, তারা বাড়িতেই আছেন। তাহলে কেন এই কাজটা তারা করলেন? কি অপরাধ মেয়েদের? তারা তো পূর্ব পরিচিতই। এই বিষয়ে তারা যখন কথা বলতে চাইলেন, তারা এক বাক্যে জানিয়ে দিলেন যে আপনাদের সাথে এই বিষয়ে কোনো কথা হবে না। আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যে খরচগুলো হয়েছে, প্রয়োজন আমরা সেই খরচগুলো দিয়ে দিব, তারপরও এটা নিয়ে আমরা কোনো কথা আর বলবো না। আসলে এটা তো খরচের বিষয় না, এটা তো একটা সম্মানের বিষয়, একটা মেয়ের আত্মসম্মানের বিষয়, একটা পরিবারের সম্মানের বিষয়। এটা তো আসলে খরচের সাথে সম্পর্ক যুক্ত করলে হবে না। এটাও কিন্তু তারা ওখানে বোঝাতেই পারলেন না। তারা বললেন যে আপনাদের সাথে এখন আর আমরা এই বিষয়ে কোনো কথাই বলবো না, আপনারা যান। তখন ওনারা বললেন যে এরকম একটা কাজ করলেন, আমরা কিন্তু আইনের আশ্রয় নিব, এটা সেটা বলে আসলেন। তখন ওরা বললেন ঠিক আছে, আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু ওখানে বিয়ে হবে না। কেন হবে না? মেয়ের অপরাধ কি? ওরা কিছুই বলতে পারেন নাই, খালি বলেছেন হবে না, হবে না, শেষ, আমরা যাব না। ছেলে বিয়ে করবে না বলে ছেলের সাথে কথা বলতে চাই, ছেলেকে ডাকো। ছেলে আসছে, তখন বলছে তোমার আত্মীয় স্বজন মা বাবা যেটা বলতেছে, এটা কি তাদের কথা না তোমার কথা? ছেলে বলতেছেন যে এটা আমার কথা, সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি বিয়ে করব না। ওনারা শুধু আমার কথাটাই রিপিট করছেন মাত্র। তুমি কেন বিয়ে করবে না? আমার ইচ্ছা, আমি করব না। এদিকে তখন ওই ছেলের মা বাবা বলছেন দেখেন ভাই, ছেলের কথা তো শুনলেন, বিষয়টা নিয়ে আমরাও খুব বিব্রত, লজ্জিত। ছেলেটা কেন মাঝপথে এরকম আচরণ করলো এটা আমাদেরও বোধগম্য হচ্ছে না। কিন্তু ছেলে করবে না, করবে না, আমরা ওই সময় বুঝিয়েছিলাম। সে বলেছে যে তাকে যদি বেশি চাপাচাপি করা হয়, সে নাকি এখনই এই মাইক্রো থেকে লাফ দিয়ে কোনো একটা বাস বা ট্রাকের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করবে। এখন আমাদের কিছু করণীয় নাই, আমরা ছেলের উপর তো এভাবে জোর করতে পারি না, আমাদের একটাই ছেলে, সুতরাং আপনারা চলে যান। তো এই বিষয়টা যখন তারা বললেন যে এই সিচুয়েশন, এদিকে তো মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা আসছে, এসে তারা বলতেছে কি ব্যাপার, বিয়ে কখন হবে, এই বিষয়ে যে এরকম জটিলতা হচ্ছে, এগুলো তো তাদেরকে বলা যাচ্ছে না। তারা তাদের মতো করে খাওয়া দাওয়া করে গিফট দিয়ে তারা চলে যাচ্ছেন আর কি। তখনও কিন্তু তারা ফোনে ফোনে ওই আত্মীয়দের মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন যে কোনোভাবে এটা ম্যানেজ করা যায় কিনা।
কিন্তু না, শেষ পর্যন্ত আর করাই গেল না। ফারহান আপুর বিয়েটা ভেঙে গেল। অদ্ভুত বিষয় হচ্ছে, এরপর থেকে ফারহান আপু ওই ছেলের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও উনি কখনোই ওই ছেলের সাথে আর যোগাযোগ করতে পারেননি। তবে যখন দেখা গেল যে উনি কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছেন না, ওনার আত্মসম্মানে প্রচন্ড রকমের আঘাত লাগে। ওনার শুধু একটাই প্রশ্ন ছিল, ওনার অপরাধটা কি ছিল, কি অপরাধে এই আচরণটা করা হলো। প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো আমরা একদম স্বাভাবিকভাবে ঘটনাটি শুনলাম, মানে যেটা হয়েছে। এইবার আসি অন্য প্রসঙ্গে, এই ঘটনাটা কেন হলো। তো এই ফারহানা আপু, উনি বিষয়টা নিয়ে খুব ভেবেছিলেন। একটা সময় তো মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন, এমনকি মানসিক রোগের ডাক্তারও দেখিয়েছিলেন। উনি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। বিষণ্ণতা, হতাশা ওনাকে একদম গ্রাস করে ফেলেছিল। একটা শিক্ষিত সুন্দরী নারী, কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, ওনার নামে কোনো ক্লেমও কেউ দিতে পারে না, অথচ তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটার পর আত্মীয় স্বজনরা তো কত ধরনের কথা বলেছে, এদের মুখ তো আর বন্ধ করে রাখা যাচ্ছে না। তো এই কারণে মূলত উনি অনেক বিষণ্ণতার মধ্যে চলে গিয়েছিলেন, আর আত্মসম্মানে তো মারাত্মক আঘাত লেগেছে, এবং এটা লাগাটাও স্বাভাবিক। উনি কিন্তু এরপরে জানার চেষ্টা করেছিলেন যে এটা আসলে এমন কোনো কারণ কি এর পিছনে রয়েছে, যার কারণে ছেলেটা বিয়ে করতে এসে জুম্মার নামাজ পড়ে আবার হঠাৎ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এরকম কেন হলো? বাড়ি থেকে বের হওয়ার সময় বা জুম্মার নামাজ যখন পড়তে ঢুকেছে তখনও তো কথা হয়েছে, তখনও তো কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি, কেন এমনটা হলো? তো এরপর উনি ওনার এক বান্ধবীর মাধ্যম দিয়ে এক হুজুরের সন্ধান পেয়েছিলেন। সেই হুজুরের কাছে যান। সেই হুজুরের কাছে যাবার পর উনি বেশ কিছু তথ্য অনুসন্ধান করার চেষ্টা করেন। তবে ওই হুজুর বলেন, না, এখানে কোনো কালো জাদুর বিষয় না, ওই ছেলের উপর কেউ কালো জাদু করেনি, ওই ছেলের উপর জিনের কোনো প্রভাব নাই, আপনার উপরও কালো জাদুর কোনো প্রভাব নাই, আপনার উপরও জিনের কোনো প্রভাব নাই। সুতরাং এটা এমনিতেই হয়েছে, আল্লাহ ভাগ্যে রাখে না, এই জন্য হয়েছে, কিন্তু এখানে কেউ কোনো কালো জাদু করেনি বা জিনের ব্যাপার স্যাপার এখানে নাই। তো এই কথা শোনার পর উনি মেনে নিলেন ভাগ্যকে, কিন্তু তারপরও এটার কারণ কি, এটা ওনার মনের মধ্যে বারবার একটা কৌতূহল সৃষ্টি করছিল। তো একটা পর্যায়ে এসে উনি একটা কারণ অনুসন্ধান করলেন, এবং সেখান থেকে উনি একটা বিষয় সন্দেহ করেন। এইটাই হচ্ছে এই ঘটনার সবচাইতে টার্নিং পয়েন্ট। এবার আমরা চলে যাব 2011 সালের 30শে ডিসেম্বর শুক্রবার সকালে। বিয়েটা কিন্তু হচ্ছিল ওনাদের বাড়িতে। প্রিয় লিসেনার্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বিয়েটা কিন্তু ওনাদের বাড়িতে হচ্ছিল। যেহেতু কয়েকদিন থেকেই ওনাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসা যাওয়া করছিলেন, আর কয়েকদিন থেকেই এই আত্মীয় স্বজনদের খাবার দাবার রান্না করার জন্য একজন বাবুর্চিকে আনা হয়েছিল। তারা প্রতি ওয়াক্তেই এতগুলো মানুষের জন্য রান্নাবাড়া করতেন, এরকম প্রিপারেশন তাদের ছিল। তো যেদিন বিয়ে হবে ওই দিন সকালবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল। তখন একজন পাগল নাকি আসে, সকালবেলা খিচুড়ি রান্না হয়েছে, পাগল আসে। তখন কিন্তু খিচুড়ির সাথে সাথে ওই অন্য খাবার দাবার, বিশেষ করে যেগুলো সেগুলো বাজারঘাট করা হচ্ছিল আর কি, যেহেতু ওখানেই রান্না বাড়া হবে। তো পাগল আসছেন, আসার পর উনি বলতেছেন যে, এই আমাকে মাংস দিয়ে খিচুড়ি দে। তখন উপস্থিত লোকজন বলছে, মাংস তো এখনো হয় নাই, তো আর খিচুড়িও তো আমরা এখনো কেউ খাই নাই, আমরা আগে খাই তারপর আপনি খান। তখন বলে, না, আমাকে আগে দে। এই এক কথা দুই কথায় মানে ওইখানে একটা সমস্যা হয়ে যায়। প্রথম সমস্যাটা তৈরি হচ্ছে বাবুর্চিদেরকে দিয়ে। বাবুর্চিরা বলে যে, আমরা কিভাবে আপনারা দেবো, বাড়ির যারা মালিক তারা যদি আমাদেরকে না বলে আপনি তো বাড়ি থেকে আসেন, আমি কিভাবে দেবো, এটা তো আমাদের এখতিয়ার নাই। হ্যাঁ, এটা সত্য, তারা তাদের দায়িত্বটা পালন করেছেন আর কি। তখন নেমে আসে হচ্ছে এই যে মামুন, ফারহানা আপুর সবার ছোট ভাই যিনি আর কি, মামুন। তার বয়স তো এই 18-19 বছর, একটু চঞ্চল স্বভাবের, বদরাগী স্বভাবের ছেলে। এই কি হয়েছে? তখন বাবুর্চি বলছে, এই যে পাগল এসে খিচুড়ি চাচ্ছে, এখন তো কাউকে দেওয়া হলো না, মাত্র খিচুড়িটা নামাইলাম। তখন নাকি এই মামুন বলে, এই বেটা, তুই আসার সময় পেলি না? সাত সকালবেলা আসছিস বিয়ে বাড়িতে বিরক্ত করার জন্য, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, যা বের হ। তো
সে কিন্তু বেশ এগ্রেসিভ ওয়েতেই কথাটা বলেছিল। তখন যেটা হয়, এই মামুনের তিনজন বন্ধু ওই আশেপাশেই ছিল। তারা কিন্তু ওই বিয়ের জন্য, যেহেতু বাসা বাড়িতে হবে, এখানে তো আর কমিউনিটি সেন্টারের লোকজন নাই, এনাদেরকে সবকিছু করতে হবে। দেখা যাচ্ছে এই বয়সের ছেলেমেয়েরা তো খুব ছুটতে পারে বেশি, এই জন্য তার কিন্তু আরো তিনজন বন্ধু ছিল। এই তিন বন্ধুর নাম জানা যায়নি ওভাবে। তো এই তিন বন্ধু আবার এই মামুনের সাথে যোগ দিয়েছে। এই কি হয়েছে, এই দেখতে পাগলটাকে বের করতে এখান থেকে। তখন নাকি একজন ওই পাগলের জট ছিল, মাথায় জট হয়ে গেছে, সে জট ধরে টান দিছে, আয় বেটা বের হ, তোর তো জামা কাপড় ধরা যাবে না, তোর জামা কাপড় ধরলে তো আমার হাত ময়লা হয়ে যাবে, এই বলে মাথার জট ধরে টান দিয়েছে। তো আর একজন আবার হাত ধরে টান দিছে, মানে একজন এক হাত ধরছে, আর একজন আর এক হাত ধরছে, আর একজন মাথার জট ধরে টানছে। এইভাবে টানতে টানতে তার পিছন থেকে ধাক্কাচ্ছে হচ্ছে মামুন, গেট থেকে বাইরে বের করে দিয়েছে। এদিকে ওই যে যিনি বাবুর্চি ওই মামুন ভাই যিনি, ওনাকে বলছিলেন যে স্যার আপনি এই বিয়ের দিন এইভাবে তাদেরকে বিদায় দিতে হয় না, কিছু খাবার দেই। তখন নাকি এমন ভাবে চোখ গরম করছে এই মামুন ওই বাবুর্চির দিকে তাকিয়ে, মানে ওই চোখ গরমেই বাবুর্চি আর কোনো কথা বলতে পারেন নাই। ওই পাগলটাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। এরপর তারা তো নাস্তা পানি করেছে, ঠিকঠাক মতো নাস্তা পানি হয়েছে। তারপর দেখা গেল যে সবকিছু ঠিকঠাক। জুম্মার পরে এই ছেলে আর তো আসলো না। এই বিষয়টা কিন্তু এই ফারহান আপু একটু দেখেছিলেন। উনি বাসার দোতলা, ওনারা আবার দোতলাতে থাকতেন, নিচতলা ভাড়া ছিল, তিনতলা ভাড়া ছিল, দোতলাতে ওনারা থাকতেন আর কি। উনি আবার বারান্দায় আসছিলেন ওই সময়, কি মনে করে ওই সময় কিন্তু উনি ওনার হবু স্বামীর সাথে ফোনে কথা বলছেন, তোমরা কত দূর বের হয়েছো কিনা। কথা বলতে বলতে আসলে নিচে দেখেন যে এরা কাকে যেন বের করে দিচ্ছে। তো উনি আবার তাকে একটু ফোনে হোল্ড করে রেখে বলছে, এই কি হয়েছে রে। তখন আবার এই মামুন বলছে, এই আপা তোর এসব বিষয়ে মাথা কামান লাগবে না, তুই যা ভিতরে যা। উনি জাস্ট এতটুকুই দেখেছিলেন। তো এই বিষয়টা কেন যেন ওনার মনে হয়েছে যে আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো, বিষয়টা এটা কি। পরে উনি মামুনকে ডাকলেন, মামুনকে ডাকার পর বলছে, হ্যাঁ এটা তো হয়েছিলই, তো ওইখানে যে পাগল এসে খাবার চাইছিল, এই জন্য আমরা তো দেই নাই, এভাবে আমরা বের করে দিছি। তারপরে দেখা গেল যে ওই বেশ কিছু সমস্যা, এই যে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু মোটামুটি বিয়ে ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে কথা বলছি আর কি। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে এই যে মামুন আবার বাইক চালাতো। সেই বাইক চালাতে গিয়ে আগার গায়ের এখানে একটা রিক্সার সাথে বাইকটা বেঁধে যায়। রিক্সারও কিছু হয় নাই, বাইকেরও তেমন কিছু হয় নাই। তবে হয় কি, ওই যে রিক্সার যে হুড, এই হুডের এখানে কিন্তু একটা লোহা থাকে, অ্যাঙ্গেলের মধ্যে একটা লোহা থাকে। ওই হুডটা উঠিয়ে দিয়ে ওটা আবার চাপ দিয়ে বসিয়ে দিতে হয়। ওইটার সাথে তার ডান হাতের একটু ঘষা লেগেছে মাত্র, হাত কিন্তু ভাঙেও নাই, ওরকম কিছুই না, জাস্ট একটু সামান্য ছিলে গিয়েছে। সেও রিক্সাওয়ালার সাথে ওইভাবে খারাপ ব্যবহার করে নাই, চলার পথে তো এরকম হয়ই। তো এরপর থেকে নাকি তার হাতটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, সে হাতে আর শক্তি পায় না। ডাক্তার দেখানো হয়েছে, সে হাতে আর শক্তি পায় না। এরপর ওই যে তার যে বন্ধু পাগলের জট ধরে টান দিয়েছিল, তার মাথার চুল নাকি অস্বাভাবিকভাবে পড়তে থাকে। পড়তে পড়তে তার মাথার চুল সবই পড়ে যায়। মানে একটা মানুষ যদি পুরোপুরিভাবে টাক হয়ে যায় কেমন দেখা যায়, একটা অল্প বয়স্ক ছেলে যার বয়স 18-19 বছর, তার মাথায় একটা চুলও নাই, এরকম অবস্থা হয়। আর ওই যে যেই 2 বন্ধু পাগলের 2 হাত ধরেছিল, তাদের হাতও নাকি প্যারালাইজড হয়ে গিয়েছিল। প্যারালাইজ বলতে কি, মানে নাড়াতে পারে কিন্তু হাতে শক্তি পায় না, মানে ওই হাতে ভারী কিছু করতে পারে না, বা হাতেই করতে হয়, ডান হাতে কিছু করতে পারে না। এই 3 জনের হলো হাতে সমস্যা। বিশেষ করে মামুনের হাতটা এমন ভাবে শুকিয়ে গেছে, একটা বাচ্চার হাত যেরকম তার এই কাঁধ থেকে নিচ পর্যন্ত ওই রকম, বাম হাতটা ঠিক আছে, আর একজনের মাথা চুল পড়ে গেছে। তো এই বিষয়গুলো যখন ঘটলো, তখন ফারহানা আপুর মনের মধ্যে কিন্তু সন্দেহটা আরো তীব্র হতে থাকে যে জিনের কোনো সমস্যা নাই, কালো জাদুর কোনো সমস্যা নাই, নিশ্চয়ই ওই পাগলের সাথে এটার কোনো একটা সম্পর্ক রয়েছে। উনি যখন পরিবারকে এই বিষয়টা জানান, তখন পরিবারের টনক নড়ে, আসলেই তো তাই, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে। এরপরে ভালো একজন হুজুরের সাথে ওনারা দেখা করেছিলেন। হুজুর যখন সবকিছু শুনলেন, হুজুর বললেন যে সর্বনাশ হয়ে গেছে,
আপনারা তো আসলে অভিশপ্ত হয়ে গেছেন, ওই পাগলের অভিশাপ লাগছে, ও তো আল্লাহর কাছে বদদোয়া করছে। সাধারণত যখন কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে পাঠান, এই ব্যক্তিরা এমনিতেও আসে, এদেরকে কখনো খালি হাতে ফেরত দিতে হয় না। সবার আগে যদি খাবার তাকেও দিতে হয় তারপরও দিতে হবে, ও যেটা খেতে চাবে ওটাই দিতে হবে। হ্যাঁ, অল্প করে দেন, তারপরও দেন। এই কাজটা কিন্তু আপনারা খুব ভুল করে ফেলছেন। আর ভুল এমন হয়েছে, এটা ভুলের পর্যায়টা অন্যায়ের পর্যায়ে চলে গেছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। সুতরাং এইটা কিন্তু ওই পাগলের মনে কষ্ট লেগেছে, তার অভিশাপ লেগে গেছে। আর সে অভিশাপ হয়তো বা দেয় নাই বা দিতেও পারে, আল্লাহ তাআলার তরফ থেকে এটা চলে আসছে। সুতরাং এই বিষয়টা এই কারণেই হতে পারে। উনিও কিন্তু কিছু বলেন নাই, কারণ উনি যখন এই ঘটনা শুনেছেন এটা অনুমান করে বলেছেন। এখন সমাধান কি? বলে সমাধান নেই, এটা অভিশাপ লেগেছে। ওই পাগলকে যদি পাওয়া যায়, এই ধরনের ক্ষেত্রগুলোতে ওই ধরনের পাগলকে আর পাওয়াও যায় না খুঁজে কখনো। যদি পাওয়া যায়, তার কাছ থেকে দোয়া নেওয়া যায়, তাইলে এটা সমাধান হতে পারে, নাহলে এটা হবে না। পাগলকে কোথায় পাওয়া যাবে? এই যে মামুন ছেলেটা, সুমন কিন্তু দেখে নাই। সুমন ভাই যিনি, উনি তো অন্য সাইডে ছিলেন। উনি থাকলে হয়তো এরকম ঘটনা ঘটতো না, কারণ উনি বয়সে একটু সিনিয়র, আর তার ব্যক্তিত্ব, কথাবার্তা এই মামুন ভাই থেকে অন্যরকম আর কি। তখন তো এই ঘটনার সাথে যারা ওই সময় যারা ছিলেন আর কি, ওই যে মামুন ভাই তো ছিলেন, তার সাথে আরো 3 বন্ধু ছিল। ইনারা নাকি অনেক খুঁজেছেন ওই পাগলকে, পাওয়া যায় না। এমনকি ফারহানা আপুও যখন বাইরে বের হতেন তখনও চেষ্টা করতেন ওই পাগলকে খোঁজার জন্য, কিন্তু কখনোই খুঁজে পাননি। কারণ ওনাকে তো আসলে ওইভাবে কেউ দেখে নাই। সকালবেলা ওই গেটের ওখানে আসছে, ওইখান থেকে তো এর ধরনের ঝামেলা হয়েছে, ভিতরে আত্মীয় স্বজনরাও কেউ দেখে নাই ওইভাবে। এদিকে ফারহানা আপু উনি যখন বিষয়টা বুঝতে পারলেন, এই বিষয়টা তো আসলে আর ওই ছেলেকে বলাও যায় না, আর ওই ছেলের সাথে উনি আর যোগাযোগ করতে পারেন নাই। শুরুর দিকে কয়েকবার করার পর আর উনি ট্রাইও করেন নাই। এইভাবে কেটে যাচ্ছিল দিন, উনি মনে মনে খুঁজে যাচ্ছিলেন। এই যে 2011 সাল থেকে সময় চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করতে 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 অনেকগুলো বছর বলতে 2018 সাল চলে আসছে। 18 সাল চলে আসছে। এর মধ্যে কিন্তু ফারহানা আপুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখা গেল যে তারা আসছে, ফারহানা আপুকে দেখতে আসছে, দেখার পরে বলছে আমরা পরে জানাবো। যাওয়ার পর তারা আর কোনো যোগাযোগ করেন নাই। এভাবে কিন্তু 2018 সালও পার হয়ে যায়। 2018 সাল পার হওয়ার পর 2019 সালের একদম শুরু এটা বলা যাবে না, এটা সম্ভবত ওনারা এইভাবে বলেছিলেন যে 2018 সালের ডিসেম্বরের একদম শেষ দিকে এমন একটা নির্দিষ্ট সময়ে এই ফারহানা আপু উনি এই ওনার যে ভাই, এই যে মামুন, এই মামুনকে নিয়ে ওনাদের নিজস্ব একটা প্রাইভেট কার নিয়ে, যতটুকু বলেছেন ওনারা গাজীপুরের কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, কোনো একটা কাজে, পারিবারিক কোনো একটা কাজে। তখন ওই গাজীপুরের কিছু জঙ্গল আছে না, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে চলার সময় নাকি একটা জায়গায় গাড়িতে কিছু সমস্যা দেখা দেয় বলতে গাড়ি যে থেমে যাচ্ছে বিষয়টা এরকম না, গাড়ি আস্তে চলছে, মনে হচ্ছে গাড়িটা কোনো সমস্যা হচ্ছে, ড্রাইভার সাহেব আস্তে চালাচ্ছেন আর কি। হঠাৎ করে এই মামুনের চোখ দেয়, মামুন ভাই কিন্তু সামনে বসা ছিলেন, ড্রাইভিং সিট যেটা এটার পাশে, আর ফারহানা আপু পিছনে বসা ছিলেন। মামুন বলতেছে এই আপা দেখ ওই সেই পাগলটা। যেই না বলছে ওই সে পাগলটা, সাথে সাথে মানে গাড়ি ওইখানেই দাঁড় করানো হয়েছে। এই মামুন ভাই আর ফারহানা আপু লাফ দিয়ে গাড়ি থেকে নামছেন। নেমেই তো এই যে মামুন ভাই ওই পাগলের পা জড়াই ধরছে, চিনতে পারছে এইটাই সেই পাগল। এদিকে ফারহানা আপু পা জড়াই ধরছে যে আমাদের তো বিশাল একটা অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। এই যে মামুন ভাই ওই 2011 সালে ওনার বয়স ছিল 18-19 বছর, আর 2018 সালে এসে ওনার বয়স তারও বেড়েছে, আরো পরিপক্ক হয়েছেন আচার আচরণে, বুদ্ধিমত্তায়। তো উনি তো আর পা ছাড়ে না। এদিকে হয় কি, পাগল কোনো কথা বলে না, চুপ, সে কিছুই বলছে না, মানে তার মধ্যে কোনো মনে হচ্ছে কোনো অনুভূতি নাই, সে বোবা কালা, সে কিছু শুনছেও না, বুঝতেও পারছে না, সে একদম চুপ। এদিকে এই দুইজন কিন্তু পা ছাড়ে না যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। একটা পর্যায়ে কি হয়, এই পাগল ডান হাতটা এই ফারহানাপুর মাথায় রাখেন, মাথায় রেখে চুলের উপরে হাত বুলাই দেন। আর এই যে মামুন সে তো পা ধরে রাখছে, পাগল কি করছেন, তার বাম হাত দিয়ে এই যে
মামুন ভাইয়ের ডান হাত, মানে আমরা যদি কারো মুখোমুখি দাঁড়াই তাহলে আমার ডান হাতের পাশটা কিন্তু তার বাম পাশ, আর তার বাম পাশটা আবার আমার ডান পাশ, এরকম কিন্তু মুখোমুখি দাঁড়ালে। তো উনি কি করেছেন, এই পাগল তার বাম হাত দিয়ে মামুন ভাইয়ের ডান হাত যেটা কিন্তু শুকিয়ে গেছে একদম, ওই হাতে তেমন কোনো শক্তিই নাই বলতে হবে, উনি ওই হাতটা ধরেছেন চেপে, ধরে মামুন ভাইকে উপরে তুলেছেন, তারপর বলছেন যা, জাস্ট এতটুকুই, এটা বলেই উনি নাকি আবার হাঁটা ধরছেন। এরপর কিন্তু ওই পাগলের পিছনে ওনারা মানে একটু আগানোর চেষ্টা করেছিলেন, ওই পাগল হাতটা মানে সামনের দিকে তাকিয়েই এক হাত পিছন দিকে ইশারা করে দিতে, আর আসা লাগবে না, মানে ইশারা করে দেন আমার পিছনে আসিস না। এরপর তো ওনারা গাড়ি নিয়ে আবার সামনের দিকে আগাতে থাকলেন। এরপর ফোন করে কিন্তু বাসায় জানিয়েছিলেন যে এই ব্যাপার, যে ওই পাগলকে তো পাইছি। পরিবার থেকে ওই পাগলকে কেন জোর করে গাড়িতে তুললি না, কেন তাকে আবার আমাদের বাসায় নিয়ে আসলি না। এখন ওরা তো বুঝাইতে পারতেছেন না যে আসলে সিচুয়েশনটা তো ওরকম না, তাকে নিয়ে আসার মতো না। যাই হোক, এদিকে ওই আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছেন, বিশেষ করে যে পারিবারিক কাজে ওনারা গিয়েছিলেন। যখন বাড়িতে ফেরত আসেন ওই সময় ফারহানা আপুর মধ্যে কেমন ধরনের একটা ভালো অনুভূতি হচ্ছিল, ওনার মধ্যে যে বিষণ্ণতা যে একটা বিষয়গুলো কাজ করছিল, মনে হচ্ছে ওনার বডিটা অনেক হালকা হয়ে গেছে, এমনটা মনে হচ্ছিল। এই ঘটনার ঠিক একদিন পর কিভাবে যেন ওই যে ছেলেটা যার সাথে ওনার বিয়ের কথা হয়েছিল সে যোগাযোগ করে অন্য আরেকজনের মাধ্যম দিয়ে। জানা যায় যে ওই ছেলেটাও এতদিন বিয়ে করেনি, সে এই ঘটনার পর থেকে কেন জানি তার আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই জাগেনি। পরিবার থেকে বলা হয়েছিল বিয়ে করতে, উনি নাকি কোনো মেয়েই দেখতে চান নাই, বলে যে না যাবো না, মানে কোনো রকম ভাবেই তাকে বিয়ের কোনো ধরনের কোনো পদক্ষেপের দিকে ঠেলে দেওয়া যায়নি। হঠাৎ করে মনে হয়েছে নাকি, হঠাৎ করে মানে উনি যোগাযোগ করেছেন যেদিন তার আগের দিন নাকি রাতের বেলা হঠাৎ করে মনে হয়েছে এই ফারহানাপুর কথা, মানে উনি একটা ঘোরের মধ্যে ছিলেন। এরপর ফারহানাপু তো বুঝতে পারছেন আসলে বিষয়টা কি, ওই ছেলেটাকে তো আর দোষ দেওয়া যায় না। এরপর খুবই দ্রুততার সাথে 2019 সালের জানুয়ারি মাসের 3 তারিখে এই ফারহানাপুর সাথে ওই ছেলেটারই বিয়ে হয়। ফারহানা আপু 2023 সালে উনি অস্ট্রেলিয়াতে চলে গেছেন, সেই ছেলের সাথে ওনারা মানে উনি এখনো ওখানেই রয়েছেন, ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে ওনাদের এখনো কোনো বেবি হয়নি এমনটাই জানা গিয়েছে আর কি, এখনো কোনো বেবি হয়নি। তবে আলহামদুলিল্লাহ এত দীর্ঘ একটা প্রচেষ্টা, মানে এত একটা কঠিন একটা যন্ত্রণা, মানসিক একটা অস্থিরতা, পুরো একটা পরিবার এই বিষয়টা কিন্তু সাফার করেছে। সবচেয়ে বেশি সাফারার কিন্তু এই ফারহানা আপু, বহু আত্মীয় স্বজনদের কটু কথা ওনাকে শুনতে হয়েছে। তো কোনো ঝাড়ফুঁক তাবিজ কবজে কিন্তু এই সমস্যা যাবে না, এটা কিন্তু ওই হুজুর বলে দিয়েছিলেন যে এটা কিন্তু এই বিষয় না, এটা ঝাড়ফুঁকের বিষয় না, এটা আল্লাহর কাছে দোয়া করেন, এটা বদদোয়া লাগছে তো এটা আল্লাহ তাআলা চাইলে ওই পাগলের সাথে দেখা হতে পারে, আল্লাহ তাআলা চাইলে এই বদদোয়া কেটে যেতে পারে, কিন্তু ঝাড়ফুঁক করে এগুলো কোনো কাজ হবে না। তো আলহামদুলিল্লাহ একটা হ্যাপি এন্ডিং হলেও মাঝখানে প্রায় 8 বছর এই ফারহানা আপুর উপর দিয়ে কিন্তু অনেক ঝড় বয়ে গেছে, অনেক মানসিক অস্থিরতা তো ওনার ছিলই, একটা সময় মনে হয়েছে উনি সুইসাইড করবেন, এমনটা ওনার কাছে মনে হয়েছে আর কি, এরকম একটি ঘটনা। আর একটা বিষয় হচ্ছে এই যে যিনি মামুন ভাই, এরপর কিন্তু ওনার হাতটা অনেকটাই স্বাভাবিক, বলতে কি মানে একদম যে স্বাভাবিক আগের মতো স্বাভাবিক বিষয়টা এরকম না, তবে হাতের যে একটা শুকনো ভাবটা ছিল একদম শুকিয়ে গিয়েছিল সেটা মোটামুটি সতেজ হয়ে যায়। উনি এখন হাতে অনেক কাজই করতে পারেন, তবে অনেক ভারী জিনিস, অনেক ভারী ব্যাগ উনি হাতে তুলতে পারেন না, এইগুলো পারেন না, তবে মোটামুটি স্বাভাবিক কাজগুলো করতে পারেন। আরো একটা বিষয় হচ্ছে এই যে মামুন ভাইয়ের 3 বন্ধু, তাদের অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি। দুজনের হাত তো অনেকটাই অবশ হয়ে গিয়েছিল, সেটা এখনো ওরকমই আছে, আর একজনের মাথার তো কোনো চুলই নাই, সেটা এখনো ওরকমই আছে। উনি পরচুলা পরেন, এখনো পরচুলাই পরেন আর কি উনি। তো এই হচ্ছে ওই 3 জনের যে পরিস্থিতি, সেটা বর্তমান অবস্থার কথা বললাম আর কি। তবে ওই 3 জনও নাকি এখনো খুঁজে বেড়াচ্ছেন সেই পাগলকে, এই 3 জনে এখনো সেই পাগলের সন্ধান পাননি। তো এটাই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি শোভন দাস আমাদেরকে পাঠিয়েছেন। এই ঘটনাটি মূলত উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন, দিদার মুখ থেকে শুনেছেন, তাছাড়া আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছেন।
এরপর মূলত এই ছোট ছোট ঘটনাগুলো একত্র করে উনি একটি ঘটনা আকারে আমাদেরকে পাঠিয়েছেন। অনেক বছর আগের কথা, সালটি সম্ভবত 1960 থেকে 66-র মধ্যবর্তী কোন একটা সময় হবে হয়তো। মাধবপুর গ্রামে হরিপদ ঘোষ নামে একজন দুধের ব্যবসায়ী ছিলেন। তিনি মূলত দুধের ব্যবসা করতেন। ওনার 13টি গরু ছিল। দেখা যেত উনি সকাল সকাল ঘুম থেকে উঠে সেই গরুদের গোয়াল পরিষ্কার করা থেকে শুরু করে নিয়ে গরুদের খেতে দেয়া, খড় কাটা, যাবতীয় কাজ উনি নিজেই করতেন। উনি দিনের বেলা গরুদের থেকে দুধ দুইয়ে সেই দুধ নিয়ে যেতেন ওই অঞ্চলের মিষ্টির দোকানগুলোতে। আপনারা হয়তো জেনে থাকবেন যে মিষ্টির দোকানগুলোতে কিন্তু অনেক দুধের প্রয়োজন হয়, কারণ মিষ্টি তৈরি করতে যে ছানার প্রয়োজন হয় সেই ছানা কিন্তু দুধ দিয়েই বানানো হয়ে থাকে। দেখা যেত ওই অঞ্চল ছাড়াও আশেপাশের গ্রামগুলোর মোটামুটি 3 কি 4টা মিষ্টির দোকানগুলির দুধের সরবরাহ দিতেন এই হরিপদ ঘোষ নিজেই। এই জন্য ওনাকে এক নামে সবাই চিনতেন। উনি প্রতিদিন সকালে দুধ নিয়ে বেরিয়ে যেতেন দোকানে দোকানে যাওয়ার জন্য। এরপর উনি বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে আবার বেরিয়ে যেতেন অন্যান্য বাড়িতে দুধ দেওয়ার জন্য। ওনার একটি সাইকেল ছিল, সেই সাইকেল চালিয়ে দুধের বালতি নিয়ে অনেক দূর উনি এক গ্রাম থেকে অন্য গ্রামে আসা যাওয়া করতেন। আবার দুপুরের দিকে উনি বাড়িতে ফিরে আসতেন। দেখা যেত উনি এতটাই ক্লান্ত থাকতেন যে খাবার খেয়ে গভীর ঘুমে হারিয়ে যেতেন। এভাবে ওনাকে বেশ পরিশ্রম করতে হতো। এই হরি ঘোষ সকালে যেসব মিষ্টির দোকানে দুধ পৌঁছে দিয়ে আসতেন, ঠিক বিকেলের দিকে সেখানে তাগাদা দিতে যেতেন। এটা তার প্রতিদিনের কাজ ছিল। প্রতিদিনের টাকা তো ওনাকে কালেকশন করতে হবে। অনেক সময় দেখা যেত তাগাদা দিয়ে বাজারে আড্ডা মেরে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত, কিন্তু উনি কোনোদিন ভয় পান নাই ওভাবে। এক রাতের ঘটনা, হরি ঘোষ পাশের গ্রামে তাগাদার কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাজার তখনও অতিক্রম করেন নাই তিনি। এক জায়গায় দেখলেন যাত্রাপালা শুরুর আয়োজন চলছে। তার আবার যাত্রা দেখার খুব শখ ছিল। আশেপাশের গ্রামে যাত্রা হচ্ছে শুনলে তিনি চেষ্টা করতেন সেখানে উপস্থিত থাকতে। তখনকার দিনের মানুষের বিনোদনের মাধ্যম ছিল এই যাত্রাপালা। সেখানে উনি দেখেন যে তার কিছু পরিচিত ব্যবসায়ী মানুষ আছে, তারা মূলত ওই এলাকারই মানুষ, তারাও সেখানে দাঁড়িয়ে যাত্রা দেখছে। উনি সেখানে গিয়ে সেই মানুষদের সাথে দেখা করেন এবং অনেক গল্পগুজব করেন, একসাথে যাত্রা দেখেন। দেখা গেল যাত্রা শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেল। তখন তো ওনার কাছে আর ঘড়ি ছিল না, তবে উনি বুঝতে পেরেছিলেন যে অনেক রাত হয়ে গেছে, মানে রাত অনেক গভীর হয়ে গিয়েছে। উনার পরিচিত মানুষেরা ওই হরি ঘোষকে পরামর্শ দিলেন যে ভাই, অনেক দেরি হয়ে গিয়েছে, তোমার বাড়িও তো অনেক দূরে, তাই এত রাতে তোমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, তুমি আমাদের মধ্যে কোনো একজনের বাড়িতে চাইলে থেকে যেতে পারো, সকালে না হয় যেও। একথা শুনে হরি ঘোষ বললেন, না রে ভাই, এতক্ষণে হয়তো আমার বউ অনেক দুশ্চিন্তা করছে আমার জন্য, আমি তো তাকে বলে আসি নাই, আমি তো অন্য কাজে আসছিলাম, ফেরার পথে তো এখানে এই যাত্রাপালা দেখতে দেখতে দেরি হয়ে গেল, এতক্ষণে সে অনেক চিন্তা করছে। আবার গরুগুলোরও তো দেখাশোনা করার ব্যাপার রয়েছে, আবার সকালবেলা দুধ নিয়ে বিভিন্ন মিষ্টির দোকানে যেতে হবে, তারাও তো মিষ্টি তৈরি করবে, মিষ্টি তৈরির প্রক্রিয়াটা তো শুরু করতে পারবেন আমি দুধ না নিয়ে গেলে। এখন ঝড় বৃষ্টি শুরু হলেও আমার বাড়ি ফিরতেই হবে। হরি ঘোষ দেখলেন ওনারা সবাই যে যার মতো বাড়িতে চলে গেল, একে একে সব মানুষ নিজের বাড়িতে যেতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফাঁকাও হয়ে গেল। উনি নিজের মতো করে চলছেন ওনার গ্রামের দিকে। বেশ অনেকটা পথ ওনাকে যেতে হবে। পরিষ্কার ঝকঝকে তারা ভরা আকাশে চাঁদের আলো না থাকলেও সে সময় বাইরের পরিবেশ মোটামুটি বোঝা যাচ্ছিল, যদিও বা ঝড় বৃষ্টির সময় ওইটা ছিল, তবে আকাশে মেঘ দেখা যাচ্ছিল না ওই সময়। আর অন্ধকারে চলতে চলতে এক সময় অন্ধকারটা চোখে সয়ে আসে। উনি সেভাবেই যাচ্ছিলেন। উনার আবার বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছিল, জামার পকেটে সবসময় বিড়ির বান্ডিল থাকতো। উনি পথের এক জায়গায় দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে আবার যাত্রা শুরু করেন। অনেকটা পথ অতিক্রম করে সামনে একটা মোড় ঘুরে সোজা রাস্তাটি চলে গিয়েছে গ্রামের ভিতরে। সেই রাস্তার এক পাশে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, আর এক পাশে 100 বছরের পুরনো একটি মোটা তেঁতুল গাছ রয়েছে। তো উনি সেই মোড় ঘুরে সোজা রাস্তার দিকে সবে উঠেছেন, আর কয়েক হাত সামনে এগুলোই সেই তেঁতুল গাছ সামনে আসবে আর কি। এমন সময় উনি দেখলেন সেই তেঁতুল গাছের এ পাশ থেকে একটি, মানে আর এক পাশে আর কি, মোট 2টি লম্বা ধূসর রঙের কাপড় পরা মহিলা বের হয়ে গেল। এপাশ থেকে একটা, ওপাশ থেকে আর একটা। দেখে মনে হচ্ছে মহিলাদের কাপড় অনেক ময়লা হয়ে গিয়েছে, অনেকদিন ধরে পরিষ্কার না করা হলে কাপড় যেরকম ধূসর হয়ে যায়, কিছু জায়গায় ছিঁড়ে যায়, ঠিক সেরকম।
মহিলা দুটির মাথার চুলগুলো একেবারে ধবধবে সাদা ছিল। অন্ধকারেও সেই চুলগুলো যেন উজ্জ্বল দেখাচ্ছিল, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সেই মহিলাদের হাতে কি একটা রয়েছে, তাও আবার কাপড়ে মোড়ানো। হরিঘোষ হঠাৎ করে সেই মহিলাদের গাছের পেছন থেকে বেরিয়ে আসতে দেখে চমকে গিয়ে দাঁড়িয়ে গেলেন মাঝ রাস্তায়। তিনি তখনও কোনো ভৌতিক ভয় পান নাই আর কি। তিনি অবাক হয়ে সেই মহিলাদের কিছুক্ষণ দেখলেন, তারপর প্রশ্ন করলেন, এই ওখানে কে? এখানে কি করো এত রাত্রে? তোমাদের বাড়ি কোথায় গো? উনি দেখলেন যে এরা কোনো উত্তর দেয় না। এরপরে ওই মহিলারা সামনের দিকে হাঁটা শুরু করলো। রাস্তার ডান পাশে একজন আর বাঁ পাশে একজন হেঁটে চলছে। খুব বয়স্ক কোনো মানুষ বয়সের ভারে যেভাবে কুঁজো হয়ে যায়, মানে মাথার দিকটা মাটির দিকে নুয়ে পড়ে আর কোমরটা উঁচু করে হাঁটলে যেমনটা দেখায়, সেই মহিলারাও ঠিক ওইভাবেই কুঁজো হয়ে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। হরিঘোষ যখন দেখেন সেই মহিলারা কোনো কথা বলে না, তখন উনি দ্রুত আগানো শুরু করলেন। আগাতে আগাতে সেই রহস্যময় মহিলাদের মাঝখানে চলেন। আবার প্রশ্ন করেন, এই কোন কথা কি কানে যাচ্ছে না নাকি? কে আপনারা? এত রাত্রে এখানে কি করেন? কোত্থেকে আসলেন? বলেন আমাকে, সমস্যা হলে আগায় দিয়ে আসি। হঠাৎ ওই মহিলারা থেমে যায়। দুই পাশ থেকে ওই দুইজন মহিলা প্রথমবারের মতো একসাথে মাথা ঘুরিয়ে ওনার দিকে তাকায় এবং ভয়ঙ্কর নাকি কণ্ঠে একসাথে বলে ওঠে, এই ছোড়া, আমরা কোথায় যাব কি যাব না তার জবাবদিহি তোকে করতে হবে নাকি রে হতচ্ছাড়া? তোকে কি আমরা কোনো বিরক্ত করছি? তুই তোর মতো যা, আমরা আমাদের মতো যাই, আর আমরা আমাদের মতো চলে যেতাম। তুই এতক্ষণ আমাদেরকে বিরক্ত করছিস। এই বেটা বিটকেল কোথাকার, আমরা কোথায় গেলাম না গেলাম এটা নিয়ে তোর এত উৎসাহ কিসের রে? এসে যখন গিয়েছিস এখন আর যেতে পারবি না, নে এটা ধর। এই বলে সেই মহিলারা একসাথে তাদের হাতের কাপড়টি সরিয়ে দুদিক থেকে দুটি হাত এগিয়ে দেয় ওনার দিকে। তখন উনি রাতের পরিবেশের আবছা আলোতে দেখে যতটুকু বুঝতে পেরেছিলেন তা ওনার সব সাহসকে ভয়ে পরিণত করে দিল। উনি দেখলেন দুজন মহিলারই হাতে দুটো বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চা দুটো শরীর দেখে মনে হচ্ছে আগুনে পুড়ে ঝলসে গিয়েছে এবং চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ডান দিকের বাচ্চাটির কানে মনে হচ্ছে কোন একটা ক্ষত হয়েছে। খেয়াল করে দেখলেন কান দুটো কাটা, মানে কানের জায়গায় কোনো কান নাই, ওখানে রক্ত জমাট হয়ে আছে, এই জন্য তার কাছে মনে হয়েছিল কানে ক্ষত। পরে দেখলেন যে কান নাই ওইখানে। আর বাঁ দিকের বাচ্চাটির পা দুটো মনে হচ্ছে ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দুটো বাচ্চাই হা করে তাকিয়ে হাসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। অন্যদিকে সেই মহিলাদের মুখের চামড়া যেন কুঁচকে ঝুলে পড়েছে। চোখের জায়গাটা একেবারে ধবধবে সাদা, কোনো মণি নাই সেখানে। হাত দুটো অস্বাভাবিক রকমের বড় এবং বড় বড় নখ বিশিষ্ট। তারাও মুখটাকে একান ওকান বিস্তৃত করে হা করে এত ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে নাকি সুরে হাসছে যে সেটা দেখে হরিঘোষের দেহের ভিতরে যেন আত্মা কেঁপে ওঠে। তিনি প্রচন্ড ভয় পান। ডান দিকের বৃদ্ধ মহিলাটি বলে ওঠে, আমি কান কাটার মা। বাঁ দিকের বৃদ্ধ মহিলাটি বলে ওঠে, আমি পা ফাটার মা। এসব দৃশ্য দেখে ও কথা শুনে হরিঘোষের পুরো শরীরে কাটা দিয়ে যায়। উনি আর বাড়িতে যাবেন কি, সাইকেল টাইকেল ফেলে ঘুরে দিয়েছেন এক দৌড় আবার সেই বাজারের দিকে। উনি একবার করে ছোটেন আর পিছন দিকে তাকিয়ে দেখেন সেই দুজন বৃদ্ধ মহিলা কি করছে। দেখেন সেই দুজন বৃদ্ধ মহিলা কুজো হয়ে ভেসে ভেসে এগিয়ে আসে তার দিকে। উনি অনেকক্ষণ দৌড়ানোর পরে অবশেষে সেই বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছেন। উনি দূর থেকে সেই বাজারের দোকানগুলি দেখতেও পারছেন। ঠিক এমন সময় সেই বৃদ্ধ মহিলা দুটি সাঁ করে তার সামনে এসে দাঁড়িয়ে গেল, একদম সামনে, এবং কেমন যেন নাকি সুরে ভয়ঙ্কর এক পৈশাচিক কণ্ঠে বলে উঠল, বেটা বিটকেল, আর কত দূরে পালাবি? কোথায় পালাবি? তোরে তো এবার নিয়েই যাব। এই বলে দুইজন মহিলা দুই হাত লম্বা করে দুই দিক থেকে খপ করে তার দুই হাত চেপে ধরে এবং ওই মহিলাদের কোলে থাকা ভয়ানক বাচ্চা দুটো যেন বাতাসে ভেসে ভেসে এক লাফ দিয়ে পড়ে হরিঘোষের গায়ের উপরে, আর দুই হাতে কামড় বসিয়ে দেয়। সুচালো দাঁতগুলো যেন প্রচন্ড বেগে চামড়া মাংস ভেদ করে ঢুকে গেল। উনি অসম্ভব যন্ত্রণা
আর ভয়ে জোরে এক চিৎকার দিয়ে বসেন। তখন বাজার ফাঁকা হয়ে গেলেও সেই যে যাত্রার জায়গায় কিছু মানুষ প্যান্ডেল, তাঁবু এগুলি খোলাখুলির কাজ করছিল, উনার চিৎকারের আওয়াজ এতটাই জোরে হয়ে গিয়েছিল যে সেই প্যান্ডেলের কাছে থাকা কিছু মানুষ স্পষ্ট শুনতে পেরেছিল, আর তারাও ভয় পেয়ে যায়। ততক্ষণ মশাল জানিয়ে চারদিকে সেই চিৎকারের উৎস খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একসময় বাজার থেকে কিছুটা দূরে রাস্তার উপর একজন মানুষকে পড়ে থাকতে দেখে। তারা মানুষের কাছে এগিয়ে যায় এবং দেখে চিনতে পারে, আরে এটা তো হরি ঘোষ। এরপর তারা ওনাকে সেই রাস্তা থেকে তুলে নিয়ে যায় সেই প্যান্ডেলের কাছে এবং তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকে। ভোরের আলো প্রায় চারদিকে তখন ফুটতে শুরু করেছে। হরিঘোষকে পাওয়ার পর এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আর ভোরও হতে শুরু করেছে। এমন সময় ওনার জ্ঞান ফেরত আসে। এরপর চিৎকার দিয়ে উঠেছেন। ওনার আশেপাশে যে মানুষগুলো তন্দ্রাচ্ছন্ন হয়ে ঝিমুচ্ছিল তারাও সেই চিৎকার শুনে লাফ দিয়ে জেগে ওঠে। এরপর সেই লোকগুলো হরিঘোষকে শান্ত করে। ইতিমধ্যে সেই বাজার মিষ্টির দোকানের কিছু কারিগর দোকান খুলতে যাওয়ার সময় এক জায়গায় জটটা দেখে এগিয়ে যায় সেখানে এবং অন্যান্য মানুষদের থেকে ব্যাপারটা জানতে পারে। এরপর একটি ভ্যানের মতো কিছু একটা জোগাড় করে, ওই সময় যেটা পাওয়া যায় তো আর কি, ওইখানে কিছু মানুষ হরিঘোষকে সাথে নিয়ে সকাল সকাল তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তার সাইকেলটাও পাওয়া যায়, রাস্তায় পড়েছিল, সেটাও উদ্ধার করে তার বাড়িতে দিয়ে আসা হয় আর কি। অন্যদিকে সারা রাত বাড়ি না ফেরায় হরিঘোষের বয়স্ক মা তার স্ত্রী খুব দুশ্চিন্তা করতে থাকে। এরকম তো সাধারণত কখনো হয় না। সকালে যখন লোকজন হরিঘোষকে বাড়িতে দিয়ে যায় তখন তার বউ মনে করে সে হয়তোবা কোথাও সারা রাত মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। তার আবার এই দেশি মদ খাওয়ার বদ অভ্যাস ছিল। তবে রাত্রে সে বাড়িতে ফিরত। লোকজনেরা তাকে খুঁজে পেয়ে তাই বাড়িতে দিয়ে গেছে, এরকম চিন্তা করেছে আর কি, যে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল দিয়ে গেছে। তখন তার মা বউ মিলে হরিঘোষকে বেশ ভালো মন্দ অনেক কথা শোনায়, কিন্তু হরিঘোষ তাদের এই ভুল ধারণাটি উড়িয়ে দিয়ে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে সেটা বিস্তারিত তাদেরকে বলেন। আর একথা শোনার পর তার বউ বলেন যে বুঝছি বুঝছি, কালকে এই দেশি মদ একটু বেশি খেয়ে ফেলছো, এই জন্য উল্টাপাল্টা দেখছো, এখন এই সমস্ত ভুলভাল ভুংভাং কথাবার্তা বলতেছো আর কি। এরপর অবশ্য ওনার বউ কিছুটা আঁচ করতে পারেন, কারণ হচ্ছে যে যখন বলেছিল এই পুরো ঘটনাটা যে ওরকম বাচ্চা কামড় দিয়েছে, সত্যি হাতে কামড়ের দাগ ছিল। এরপর তারা কিছুটা বিশ্বাস করতে শুরু করেন যে আসলেই তো তাই, এটা তো নেশার ঘরে কিছু দেখেছে বলে মনে হচ্ছে, এটা তো বাস্তবিক। তারপরও তার মা বললেন আসলে তুই তো সারাদিন অনেক পরিশ্রম করিস, শরীরে অনেক ক্লান্তি থাকে, তাই হয়তো বা ভুলভাল কিছু দেখছিস অন্ধকারে। কিন্তু এই ক্ষত স্থানটা এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে? মূলত সবাই একটা পর্যায়ে বিশ্বাস করে আসলেই হরিঘোষ যেটা দেখেছে ঠিক দেখেছে। এদিকে এই ক্ষত স্থানটা ভালো করে যখন দেখেছে তখন তার মা চোখ দুটো বড় বড় করে ধপ করে মাটিতে বসে পড়ে। তার চেহারায় যেন আতঙ্কের একটা ছাপ বোঝা যাচ্ছিল। হরিঘোষ মাকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় এবং তার আতঙ্কগ্রস্ত চেহারা দেখে জিজ্ঞেস করে, মা কি হয়েছে বলো তো? তখন হরিঘোষের মা বলে, তুই বলছিলি না যে ওরা কিসের মা, কান কাটার মা, পা ফাটার মা, ওরা আবার ফিরে এসেছে? তাহলে তুই কি সত্যি ওদের দেখেছিলি? হরিঘোষ বললেন, হ্যাঁ আমি দেখেছি, তোমাকে তো সবই বললাম, কিন্তু ব্যাপারটা কি বলো তো, তুমি এত চিন্তিত কেন? তখন ওনার মা বলেন, তুই জানিস না এই কান কাটার মা পা ফাটার মাকে? ওরা আবার সেই খুনি খেলা শুরু করেছে। আমি যখন ছোট ছিলাম তখন নিজের চোখে দেখেছিলাম এই গ্রামেরই কিছু মানুষের মৃত্যু, আর যেটা হয়েছিল ঠিক একই রকম একটি ঘটনার কারণে। আমি ছোটবেলায় আমার ঠাকুমার মুখ থেকে একটি গল্প শুনেছিলাম যে এই গ্রামের থেকে দূরে একটা মোটা তেঁতুল গাছ, ওখানে হঠাৎ করে কোত্থেকে দুজন বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হয়। সেই তেঁতুল গাছের সাথে লাগোয়া একটা কুঁড়ে ঘর ছিল, আর সেই কুঁড়ে ঘরে ওই দুজন বয়স্ক মহিলা থাকতো। সেই দুজন মহিলার দুটো বাচ্চাও নাকি ছিল। তারা দিনের বেলায় গ্রামের একটু অবস্থা সম্পন্ন বাড়িগুলোতে টুকটাক কাজ করতো এবং সেখান থেকে যা খাবার পেত সেটা দিয়ে তাদের দিন চলে যেত। একবার দেখা গেল সেই গ্রামের কিছু কিছু বাড়ির বাচ্চারা হঠাৎ করেই হারিয়ে যেতে শুরু করলো। দিনের বেলায় বাচ্চাদের স্বাভাবিকভাবেই বাড়িতে দেখা যেত, কিন্তু রাতে ঘুমানোর পর পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবাই বাচ্চাকে আর খুঁজে পেত না। এভাবে একবারই দুইবারই হতে হতে যখন বেশিরভাগ পরিবারে একই ঘটনা ঘটতে থাকলো, আর এই ঘটনা ঘটতো অমাবস্যা বা পূর্ণিমার রাতে, গ্রামের মানুষরা এই রহস্যের কারণ কিছুতেই বের করতে পারছিল না।
যেখানে অন্য মানুষরা নিখোঁজ হচ্ছে না, সেখানে বাচ্চারাই শুধু নিখোঁজ হচ্ছে কেন? গ্রামের মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হলো। যে কয়টা বাচ্চা ছিল সেই বাড়ির মানুষেরা খুব সতর্কতার সাথে তাদের সন্তানদের চোখে চোখে রাখা শুরু করে। এক সময় গ্রামের সব বাড়ির মানুষেরা একটা আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে যেহেতু এই ঘটনা রাতেই হয়, তাই এই রাত দুটো যেহেতু নির্ধারিত, অমাবস্যা পূর্ণিমা, এই দুরাতে তারা রাত জেগে পাহারা দেবে। বিশেষ করে গ্রামের বলিষ্ঠ পুরুষেরা পুরো গ্রাম পাহারা দেবে। তো সেই অনুযায়ী পাহারার ব্যবস্থা শুরু হলো। হঠাৎ এক রাত্রে একটি পরিবারে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। ওই রাত্রিও ছিল ঘোর অমাবস্যার। একটি বাড়িতে এক বাবা মা তাদের 7 বছরের একটি ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়েছিল। সেই বাচ্চাটি বাবা মায়ের মাঝখানে শুয়েছিল। হঠাৎ ছোট ছেলেটির মায়ের ঘুমটা যেন একটু পাতলা হয়ে যায় কিছুর শব্দে। সে ঘুমের ঘোরেই যখন ছেলের দিকে ঘোরে, এক হাত মাঝখানে রাখে, তখন সে অনুভব করে সে জায়গাটা ফাঁকা। সে ঘুমে ভরা চোখ দুটো ভালো করে কচলে দেখে বাচ্চাটা সেখানে নাই। সে লাফ দিয়ে উঠে দেখে ঘরের দরজাটা একটা পাশ খোলা। সে চিৎকার করে তার স্বামীকে ডেকে তোলে এবং হন্তদন্ত হয়ে ছেলেকে খোঁজা শুরু করে। বাচ্চা ছেলেটির মা ছুটে বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং এদিক সেদিক চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে শুরু করে দিক বিদিক। এমন সময় সে দেখতে পায় একটা কালো অন্ধকার অবয়ব তাদের বাড়ির এক পাশের গাছপালা ভেদ করে যেন কিছু দূরে রাস্তায় গিয়ে অন্ধকারে হারিয়ে গেল। অন্যদিকে তাদের চেঁচামেচির শব্দে আশপাশ থেকে অনেক মানুষেরা ছুটে চলে আসে সেখানে। সব ঘটনা জানতে পেরে সবাই সিদ্ধান্ত নিল আজকে রাতে যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে, এভাবে আর চলতে দেয়া যাবে না। লাঠি, দা, কুড়াল, যে যা হাতের সামনে পেয়েছে তাই নিয়ে মশাল জ্বালিয়ে বেরিয়ে পড়েছে ছোট ছেলেটিকে খোঁজার জন্য। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও বাচ্চাটির খোঁজ না পেয়ে সবাই গ্রামের সীমানা পেরিয়ে দূরে খোঁজার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। হঠাৎ একটা দল রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে সেই তেঁতুল গাছের কাছাকাছি চলে আসে। আরো কাছে যাওয়ার পরে দেখে সেই গাছের এক পাশের কুড়ে ঘরটাতে আলো জ্বলছে। কৌতূহলবশত সেই দলটির 5-6 জন সদস্য ঘরটির ভেতরে আচমকাই ঢুকে পড়ে এবং এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থেকে যায়। তারা দেখে ঘরের মাঝখানে একটি বৃত্ত আঁকা রয়েছে, সেই বৃত্তের 4টা দিকে মোমবাতি জ্বলছে, আর মাঝখানে সেই ছোট ছেলেটির মৃতদেহ পড়ে রয়েছে। ছেলেটির বুকের মাঝে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফাঁকা করে ফেলা হয়েছে। আর ওই সেই 2 জন বৃদ্ধ মহিলা এবং তাদের 2 জন বাচ্চা ছোট ছেলেটির মৃতদেহের পাশে বসে ভয়ানক চেহারা নিয়ে হিংস্র পশুর মতো ছেলেটির হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে খাচ্ছে এবং তাদের মুখে হাতে তাজা রক্ত লেগে রয়েছে। হঠাৎ করে মানুষেরা আচমকা ঘরের মধ্যে ঢুকে পড়ায় তারা এক মুহূর্তের জন্য চমকে স্থির হয়ে যায়। তারা যেন ভাবতেই পারেনি এভাবে মানুষের তাদের দেখে ফেলবে। এই দৃশ্য দেখে সেখান থেকে একজন মানুষ জোরে চিৎকার দিয়ে অন্যদের ডাকতে শুরু করে। অন্যরাও দৌড়ে সেখানে চলে আসে এবং একই দৃশ্য দেখে। ক্ষিপ্ত জনতা কোনো বাক্য ব্যয় না করেই লাঠি দিয়ে বেদম প্রহার করা শুরু করে সেই মহিলাদের। কুড়ে ঘরটা ভেঙে ফেলা হয়। ভিড়ের মধ্যে থেকে একজন লোক ধারালো দা নিয়ে আসে এবং সেই মহিলার একটি বাচ্চার 2 কান কেটে ফেলে। অপরদিকে অন্য একজন মানুষ একটি বাঁশ দিয়ে অন্য বাচ্চাটির পায়ে জোরে জোরে আঘাত করে, ফলে সেই বাচ্চাটির পা ফেটে চৌচির হয়ে যায়। এখানেই কিন্তু মানুষরা থেমে থাকেনি। সেই তেঁতুল গাছের সাথে বেঁধে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তাদেরকে। তাদের মৃত্যু নিশ্চিত হলে সেই গাছের পেছনেই তাদেরকে পুঁতে রাখা হয়। তবে মৃত্যুর আগে সেই বৃদ্ধ মহিলারা গ্রামের মানুষদের একটা অভিশাপ দিয়ে যায় যে আমাদের খাওয়া তোরা নষ্ট করলি, আমাদের সাধনা তোরা নষ্ট করলি, আমরা তোদের অভিশাপ দিচ্ছি, প্রত্যেক 17 বছর পর এই অমাবস্যার রাত্রেই এই গ্রামের একটা করে মানুষের মৃত্যু হবে। আমরা জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা থাকবো না, কিন্তু আমাদের এই অভিশাপ থেকে যাবে। গ্রামের মানুষেরা স্পষ্ট বুঝতে পারে যে এতদিন ধরে সব বাচ্চারা নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে এই মহিলাদেরই হাত ছিল। তারা দিনের বেলায় ভালো মানুষের মতো লোকের বাড়িতে কাজ করার ছলে, কাজ করার ছলে কোন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেই দিকটাতে নজর রাখত, আর রাতের অন্ধকারে এই নৃশংস অপরাধ করত। এই মহিলারা ছিল মূলত ডাইনি, কালো জাদু করত। প্রত্যেক অমাবস্যার রাত্রে তারা বাচ্চা চুরি করে নিয়ে যেত, অথবা পূর্ণিমার রাতে বাচ্চা চুরি করে নিয়ে যেত, আর তাদেরকে হত্যা করে বুক চিরে হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলত। এইভাবেই হয়তো তারা কোনো কালো জাদুর চর্চা করত। না জানি কত মা বাবার কোল খালি করেছিল এই শয়তানেরা। গ্রামের মানুষেরা পরের দিন সকালবেলায় সেই তেঁতুল গাছের এক পাশে ফাঁকা জায়গায় মাটি করে
অনেকগুলো বাচ্চার অর্ধগলিত মৃতদেহ খুঁজে পেয়েছিল। তারা বুঝেছিল যে মাটি আলগা রয়েছে আর ওখানেই কবর দেওয়া হয়েছে তাদেরকে। এরা এতদিন নিখোঁজ ছিল। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওই সময় এই ঘটনা আশেপাশের গ্রামগুলোতেও মহামারীর মতো ছড়িয়ে পড়তে থাকে মুখে মুখে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। বেশ অনেকদিন হয়ে যায়, গ্রামের মানুষের স্মৃতি থেকে তখন এই ঘটনাটা অনেকটাই ঝাপসা হয়ে গিয়েছে। ঠিক এমন সময় গ্রামের একজন দুজন থেকে কিছু কিছু মানুষ দাবি করতে শুরু করে যে সেই তেঁতুল গাছের পাশ দিয়ে রাতের বেলা একা হেঁটে যাওয়ার সময় দুই ডাইনি মহিলাকে ভয়ানক চেহারা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অমাবস্যার রাতে যদি কোনো মানুষ সেখান থেকে একা একা হেঁটে যেত, তাহলে সেই ডাইনি মহিলারা সেই মানুষটিকে তাড়া করত এবং তাদের কোলে থাকা বাচ্চাকে ছুঁড়ে দিত মানুষের দিকে। সেই ভয়ানক বাচ্চারা কামড়ে দিত সেই মানুষটির শরীর। এভাবে কিছু মানুষ সেই বাচ্চাদের কামড় খেয়ে ওখানেই প্রচন্ড ভয় পেয়ে মারা গিয়েছে। কিছু মানুষ পালিয়ে গিয়ে পরে অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফেরার পর সেই মানুষেরা ক্ষতস্থানের যন্ত্রণায় অনেক ছটফট করত। ক্ষতস্থানে ধীরে ধীরে পচন ধরতে শুরু হতো এবং 6 দিনের মাথায় তারা মারা যেত। অনেকভাবে চিকিৎসা করার পরও তাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না। মারা যাওয়ার আগে সেসব মানুষেরাই মূলত এই কান কাটার মা আর পা ফাটার মা নামটি বলে গিয়েছিল অন্যান্য মানুষের কাছে। আর এভাবেই মূলত যুগের পর যুগ ধরে এই নামটি প্রচলিত হয়ে আসছে। এখন হাতে গোনা কিছু প্রবীণ মানুষ ছাড়া এই ঘটনার ব্যাপারে বোধহয় খুব কম লোকই জানে। তুইও সেই ডাইনিদের অভিশাপের বলি হলি রে বাপ। এখন তোকে নিয়ে আমি কি করি, তোকে আমি কি করে বাঁচাবো? এই সমস্ত কথা বলছিল হরি ঘোষের মা। এই সমস্ত কথা বলে হরি ঘোষের মা মাথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করে। এদিকে হরি ঘোষের হাতে প্রচন্ড যন্ত্রণা হওয়া শুরু হলো। অবস্থা বেগতিক দেখে তাকে পাশের গ্রামের একজন হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো। হাকিম নানাভাবে পরীক্ষা করে গাছরা দিয়ে তৈরি কিছু ওষুধ ওনাকে দিয়ে দিল। 2 দিন সেই ওষুধ ব্যবহার করার পরেও হরি ঘোষের হাতের যন্ত্রণা কমে না, বরং আরো বেড়ে যেতে শুরু করে। আর তার হাতের ক্ষত জায়গা ধীরে ধীরে কালো হতে শুরু করে। ছেলের করুণ অবস্থা দেখে হরি ঘোষের মা একজন মুসলিম কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন। ইতিমধ্যে 4 দিন পার হয়ে গিয়েছে। সেই কবিরাজ এসে ভালোভাবে হরি ঘোষের 2 হাত পর্যবেক্ষণ করেন এবং তার পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন। অনেকক্ষণ ধরে চিকিৎসা করার পরে কবিরাজ এই হরি ঘোষের মা এবং বউকে ডেকে একান্তে কিছু কথা বলেন। কবিরাজ জানালেন যে হরিবাবুর হাতে মারাত্মকভাবে বিষক্রিয়া হয়ে গেছে, আর এই বিষ এতদিনে ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে গেছে। উনি আর হয়তো বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে সুস্থ করার, কিন্তু ওনার অসুস্থতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে কোনো ওষুধ বা তদবিরে কোনো কাজ হবে না। কবিরাজ ওনাদের কাছে হরিবাবুর এই অবস্থা কি করে হলো জানতে চাইলেন। তখন হরিবাবুর মা সব ঘটনা বিস্তারিত কবিরাজকে জানালেন। সব কথা শুনে অবশেষে বললেন, দেখুন, অভিশাপ জিনিসটা খুব মারাত্মক হয়। এর থেকে মুক্তি পাওয়ার সঠিক চিকিৎসা নেই। যদি অভিশাপ দানকারী তার অভিশাপের কোন নির্দিষ্ট সময় বেঁধে দেয় অথবা নিজেই তার অভিশাপ ফিরিয়ে নেয়, তাহলেই একমাত্র এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর একমাত্র আল্লাহ তাআলা যদি চান তাহলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমায় ক্ষমা করবেন, এই ব্যাপারে আমি আপনাদের আর কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমার আর কোনো বিদ্যা জানা নেই। কবিরাজ এসব কথা বলে বিদায় নিয়ে চলে যান। ওই রাতেই হরি ঘোষের মৃত্যু ঘটে। পরিবারে শোকের ছায়া নেমে আসে। হরি ঘোষের পরিবারের থেকে পরবর্তীকালে অন্যান্য মানুষেরাও পুরো ঘটনাটি জানতে পেরেছিল। কি ভাবছেন প্রিয় লিসেনার্স, ঘটনা কি এখানেই শেষ? না, এখনো বাকি আছে। চলুন শুনে আসি এই ঘটনার পরের অংশ। হরি ঘোষের ঘটনার পর কেটে যায় আরো 17টি বছর। সালটা তখন 1977 কি 78 হবে আনুমানিক। সেই সময় হারু নামের মাঝবয়সী একজন লোক ছিলেন। আসলে তার নাম ছিল হারাধন। গ্রামের মানুষরা তাকে হারু বলে ডাকত। এই হারু কাকা ছিলেন অনেক সাহসী একজন মানুষ। এই হারু কাকা পেশায় ছিলেন একজন কৃষক। উনি সারাদিন জমিতে চাষের কাজেই ব্যস্ত থাকতেন বেশি, কিন্তু তার একটা মারাত্মক নেশা ছিল মাছ ধরার। উনি যখনই ফাঁকা সময় পেতেন জাল নিয়ে নদীর দিকে ছুট দিতেন। হারু কাকার জমি থেকে নদী আবার খুব বেশি দূরে না, ওনার জমি থেকে সেই নদীকে দেখা যেত। এই হারু কাকা আবার রাতে মাছ ধরতে খুব পছন্দ করতেন, মানে রাতেই তার মাছ ধরতে ভালো লাগতো, কারণ রাতের বেলা মাছ নাকি বেশি পাওয়া যায়। এই কারণেই রাতের দিকেই উনি প্রায় দিনই জাল নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যেতেন। এক রাতের কথা, হারু কাকা নদীর পাড় থেকে হাঁটু জলে নেমে জাল দিয়ে মাছ ধরছেন। ঝকঝকে পরিষ্কার আকাশে একফালি চাঁদ, মাঝে মাঝে মেঘের পেছনে ঢাকা পড়ে যাচ্ছে,
আবার বাইরে বের হচ্ছে। টিমটিমে তারার আলো ভরে গিয়েছে পুরো জায়গাটা। সেই চাঁদের আলো আর তারার আলোয় নদীর জল চিকচিক করছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, চারদিক যেন খা খা করছে। তবু এই মনোরম পরিবেশ ওনার কাছে বেশ ভালোই লাগছে। হারু কাকা গুনগুন করে গান করতে করতে জালে টান দিচ্ছেন। চাঁদের আলোয় এক সময় তিনি দেখলেন বেশ বড় সাইজের কিছু মাছ ধরা পড়েছে জালে। উনি তো বেজায় খুশি, কারণ বেশ কিছুক্ষণ আগেও তিনি অনেক বড় বড় সাইজের মাছ পেয়েছেন। হারু কাকা দেখলেন তিনি যা মাছ পেয়েছেন সেটা ওনার বাড়ির জন্য রেখেও আড়তে বিক্রি করার জন্য যথেষ্ট। তিনি জালটা গুটিয়ে নিয়ে মাছের ব্যাগটি হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে সেই পুরনো তেঁতুল গাছটার কাছে সবে এসেছেন, এমন সময় হঠাৎ শুনতে পান, এ হারু, এ হারু, এ বেটা, সব মাছ কি তুই একাই খাবি নাকি রে? আমাদেরও কিছু দিয়ে যা। হারু কাকা এদিক সেদিক ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন আবারও শুনতে পায়, এ হারু, এ বেটা, এদিকে সেদিক কি দেখছিস? উপর তাকা, উপরে তাকা, এই যে আমরা উপরে 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 তাকা। তখন হারু কাকা উপরের দিকে তাকিয়ে দেখেন তেঁতুল গাছের একটা মোটা ডালে হালকা সাদা রঙের কাপড় পরা দুজন মহিলা বসে আছে। চেহারা লম্বা সাদা চুলে ঢাকা, কিন্তু চোখ দুটো জল জল করছে, আর তাদের কোলে মনে হচ্ছে কিছু একটা আছে। হারু কাকা জানতেন রাতে মাছ নিয়ে রাস্তা দিয়ে একা হেঁটে গেলে এই মেছো পেতনিরা খুব বিরক্ত করে। উনি মূলত এই মেছো পেতনি মনে করেছিলেন গাছে যারা বসে আছে। হারু কাকা বিরক্ত চিন্তা করেন যে ওই যে ঠিক এসে পড়ছে যা ভাবছিলাম, এদের জ্বালায় রাস্তা দিয়ে মাছ নিয়ে যাওয়ার উপায় নেই। হারু কাকা বিরক্তি নিয়ে বলেন, এই সর এখান থেকে, যা, কাজ কাম নাই, শুধু আরামে বসে বসে খাওয়া না। এই বেটা, মাছ ধরতে কত কষ্ট লাগে জানিস? খালি মাছ চাষ ফ্রি ফ্রি, মাছ দিতে পারবো না। এত কষ্ট করে মাছ ধরবো আর ওনারা গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে আরামসে বসে বসে খাবে। কোথাকার কোন লাট সাহেব এসেছে, যা ভাগ। এইভাবে বলছেন তুচ্ছতাচ্ছিল্য করে। হারু কাকা তেঁতুল গাছটা অতিক্রম করে কিছু দূর সবে গিয়েছেন, ঠিক পেছন থেকে আবারও সেই মাছ চাওয়ার শব্দ হতে থাকে, এ হারু, এ হারু, এ বেটা, দে মাছ দে। উনি আর পেছন দিকে তাকাননি, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ওই মহিলারা ওনার পেছন পেছন আসছে। এরপর হাঁটতে হাঁটতে উনি একসময় বাড়িতে পৌঁছে যান এবং ওনার বউকে কিছু মাছ ধরিয়ে দিয়ে কেটে ফেলতে বলেন। ওনার বউ যথারীতি মাছগুলো কেটে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে গেছেন মাছ ভাজবে বলে। অন্যদিকে হারু কাকা হাত পা ধুয়ে জামা কাপড় বদলে ঘরে ঢুকেছেন। ঠিক এমন সময় ওনার বউ দেয় এক চিৎকার। হারু কাকা কি হয়েছে বলে ছুটে যায় রান্নাঘরে। সেখানে গিয়ে দেখেন ওনার বউ অর্থাৎ ওনার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে চুলার সাথে লাগোয়া জানালাটির দিকে তাকিয়ে ঠক 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 করে কাঁপছে ভয়ে। হারু কাকা দেখলেন লিকলিকে হাত দিয়ে জানালার শিকগুলো ধরে সেই বৃদ্ধ মহিলা দুটি দাঁড়িয়ে আছে, যাদের তিনি কিছুক্ষণ আগে সেই তেঁতুল গাছের উপর বসে থাকতে দেখেছিলেন। তাদের চোখগুলো জল জল করছে আগের মতোই, এবং অস্বাভাবিকভাবে হা করা মুখের ভেতর থেকে লম্বা জিভটা ঝুলে রয়েছে। তারা এক দৃষ্টিতে সেই কাটা মাছগুলোর দিকে তাকিয়ে আছে। হারু কাকা ওনার স্ত্রীকে পাশের ঘরে চলে যেতে বললেন যে তুমি যাও, আমি দেখছি। কিন্তু দেখা গেল ওনার স্ত্রী ভয়ে সেখান থেকে নড়ে না, নড়তে পারছে না আর কি, শরীরে শক্তি নেই। হারু কাকা জোরে এক ধমক দিয়ে ওনার স্ত্রীকে ঘরের ভেতরে যেতে বললেন। তো ওনার স্ত্রীও একটু চমকে গিয়ে তাড়াতাড়ি ঘরের পাশে চলে গেলেন। উনি একটু স্বাভাবিক হয়েছেন আর কি। তখন হারু কাকা রেগে গিয়ে ওই মহিলাদের উদ্দেশ্য করে বলেন, এই বেটি, এই কি সমস্যা কি? তোদের একটু আগে বললাম না কোনো মাছ দেব না, তারপরও তোরা আমার পিছু পিছু আমার বাড়িতে চলে এসেছিস। তখন সেই মহিলারা ওনাকে বলে, দে দে মাছ দে, এত কথা কইতে পারবো না। তখন হারু কাকা মনে মনে একটা দুষ্টু বুদ্ধি আতেন এবং বলেন, মাছ খাবি তো, দাঁড়া তাহলে। হারু কাকা গরম তেলে মাছ ভাজতে শুরু করেন। দেখা গেল মাছ ভাজার গন্ধে পুরো বাড়ি ভরে গেল। কাকা একটা করে মাছ ভাজে আর থালায় তুলে রাখে। অন্যদিকে সেই মহিলা বারবার বলতে থাকে, এ হারু, এ হারু, এ বেটা, দে 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 মাছ দে, আমাদেরকে মাছ দে। হারু কাকা বলেন, মাছ নিবি কি করে? তখন মহিলারা দুটো হাত বাড়িয়ে দেয় সেই জানালার ফাঁকা দিয়ে, দে হাতে দে। হারু কাকা দু টুকরো মাছ ভাজা তাদের হাতে দিয়ে দেয় এবং সাথে সাথে মহিলারা গোগ্রাসে সেই মাছ ভাজা মুহূর্তের মধ্যে খেয়ে আবার দুটো হাত এগিয়ে দিয়ে হা করে তাকিয়ে থাকে এবং বলে, দে দে হারু, এ বেটা দে, আরো দে। তখন হারু কাকা বলেন যে, জানতাম তোরা আবার চাইবি, দাঁড়া মাছ খাবি। এই বলে হারু কাকা এই কড়াই, যেটা গরম তেলের যে কড়াই, এই গরম তেল ছুঁড়ে মারেন সেই জানালার দিকে। সাথে সাথে
ওরে বাবা রে, মারে, মরে গেলাম রে, এরকম বলে নাকি সুরে চিৎকার দিতে থাকে। আর চিৎকার দিতে দিতে ওই বৃদ্ধ মহিলা দুটি অদৃশ্য হয়ে যায়। হারু কাকা মনে মনে ভাবে, যাক, আপদ বিদায় হয়েছে। তাহলে এই রাতের বেলা মাছ ভাজার সময় এই দুষ্টু পেতনিগুলো মাঝে মাঝে সে বিরক্ত করে, কারণ উনিও জানতেন যে বিরক্ত করে অনেকে। এই যে গরম খড়ি, মানে আগুন ধরা খড়ি হাতের উপর চেপে ধরে, তারপরে এরকম অনেক ঘটনাই তো উনি নিজেও শুনেছেন, গ্রামগঞ্জে এরকম হয় আর কি। তো ওনার সাথেও যে এটা ঘটবে উনি আসলে আশা করেন নাই। যা হলো, এই পুরো ঘটনাটি হারু কাকা আবার ওনার স্ত্রীকে ওই রাতেই বলেছিলেন। পরের রাত্রে হারু কাকার পরিবার যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করে একটা শব্দে ওনাদের ঘুম ভেঙে যায়। ওনারা শোনেন ঘরের বাইরে থেকে দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে কেউ বলছে, হে হারু, হে হারু, দরজা খোল, সাহস থাকে তো বাইরে আয়, বাইরে আয়, আমাদের শরীর তুই পুড়িয়ে দিলি কেন, আমাদের হাতে তুই মরবি, আয় বেটা বাইরে আয়, হে হারু, হে বেটা বাইরে আয়, এভাবে বলছে। ঘরের মধ্যে থেকে ওনারা সবাই এই হুমকি শুনতে পাচ্ছিলেন এবং ভয়ে জেগে বাকি রাত তারা বসেছিলেন। ঠিক একই রকম ভাবে পরপর 3 রাত এই সেম ঘটনা ঘটে। এরপরে হারু কাকা একজন তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছু বিস্তারিত বলেন এবং তান্ত্রিক তার ডান হাতে একটি কবচ বেঁধে দিয়ে বলেন, যে কোনো ভূত প্রেত তার কোনো ক্ষতি করে তো দূরের কথা, সামনেই আসতে পারবে না যতক্ষণ এই কবচ তার সাথে থাকবে। কিন্তু সাবধান, ভুলেও তুমি এই জিনিসটা কিন্তু খুলো না রে বাবু, যদি একবার খোলো তাহলে কিন্তু এই পেতনি দুটো তোমাকে ছাড়বে না। এই কবচ দুটো আমি এমনভাবে তৈরি করছি শুধু এই পেতনি দুটো তোমাকে যেন ক্ষতি করতে না পারে, সেই জন্য। হারু কাকা সেই কবচ পরে চলে আসেন বাড়িতে। এরপরে তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। অনেকদিন পার হয়ে যায় এভাবে। এক রাত্রে হারু কাকা আবার নদীতে মাছ ধরতে চায়। গরমের সময় ছিল তখন, অনেক গরম লাগার কারণে উনি গায়ের জামাটি খুলে নদীর পাড়ে রেখে তারপরে জাল টানছেন। মাছ ধরা হয়ে গেলে উনি আগের মতোই জাল আর মাছের ব্যাগটি নিয়ে খালি গায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয়েছেন। উনি জামাটি নদীর পাড়েই ভুলে ফেলে চলে গিয়েছিলেন। পরদিন সকালে হারু কাকার বউ আশেপাশের প্রতিবেশীদের গিয়ে বলে যে গতকাল রাত থেকে উনি মাছ ধরতে যাওয়ার পর তারপর উনি আর বাড়িতে ফেরত আসে নাই। সবাই মিলে খুঁজতে শুরু করে হারু কাকাকে। একসময় তাকে পাওয়াও যায়। তিনি সেই তেঁতুল গাছের কাছে মাটিতে পড়েছিলেন, তবে ওই সময় তার হাতে সেই কবচ ছিল না, আর তার ঘাড়ে আর পিঠে নাকি কামড়ের দাগ ছিল। তার জাল আর মাছের ব্যাগটাও পড়েছিল, কিন্তু ওখানে কোনো মাছ ছিল না। এটা দেখে বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটেছে। মূলত উনি মাছ ধরে ফেরার পরেই কোনো একটা ঘটনা ঘটেছে, এটা বুঝতে পারলেন। তো গ্রামের মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে যে এই কাজ ওই দুটো ডাইনিদেরই করা। গ্রামের মানুষেরা অনেক আতঙ্কিত হয়ে হারু কাকার স্ত্রীর মুখে আগে ঘটে যাওয়া ঘটনাটা শোনে। এরপর থেকে মানুষেরা সেই তেঁতুল গাছের জায়গাটি পরিহার করা শুরু করে এবং অন্য একটি বিকল্প রাস্তা তারা বানিয়ে নেয়। আসলে হারু কাকাকে কিভাবে মেরেছিল বা মৃত্যুর আগে কি হয়েছিল এটা তো আসলে জানা যায় না। মূলত আশেপাশের আলামত দেখেই বুঝতে পেরেছিলেন যে হারু কাকা মাছ ধরার পর ওদিক দিয়ে আসছিলেন, এরপরে উনি এই ঘটনার শিকার হয়েছিলেন। তো এরপরেও নাকি আরো অনেক ঘটনা ঘটেছে ওই জায়গায়। আর শোভন ভাই উনি ওই জায়গাটির খোঁজ খবর নিয়ে কিছু তথ্য জানতে পারেন। 2009 সালে সরকার নতুন করে রাস্তা তৈরির জন্য ওই জায়গাটি সংলগ্ন জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেই তেঁতুল গাছটি কাটার উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে থাকে। যারাই সেই তেঁতুল গাছটি কাটা শুরু করত তারা রহস্যজনকভাবে হঠাৎ নাকি মারা যেত। একসময় এই গাছটি কেউ আর কাটতে আসতে চায়নি, যার কারণে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এখনো নাকি সেই তেঁতুল গাছটি রয়েছে সেখানে। এখনো নাকি বেশ কিছু বছর পর পর ওই গ্রামে রহস্যজনকভাবে একজন করে মানুষের মৃত্যু হয়। এটা একটা আনসলভ মিস্ট্রি, এটা একটা মিথ বলতে পারেন ওই এলাকার। এটা অভিশাপ বলি বা ভয়ঙ্কর কোনো দুটো পিশাচ এসে ওই মহিলাটির রূপ ধরে এই কাজগুলো করছে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। তো স্থানীয় লোকজন এটাকে অভিশাপই মনে করেন। তারা বিশ্বাস করেন ওই মহিলা দুটোর আত্মা এখানে এসে। আসলে তো আত্মা বলতে ওরকম কিছু থাকে না, কারণ মানুষের মৃত্যুর পর আত্মা তো বারজাকের জীবনে চলে যায়। মূলত ভয়ঙ্কর কিছু দুষ্টু পিশাচগুলো এভাবে রূপ ধরে এসে বিরক্ত করতে শুরু করে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শেষ হয়ে গেল আমাদের এবারের ঈদ উল আজহার 4টি ঈদ স্পেশাল এপিসোড। আর আমাদের
চেষ্টা ছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আল্লাহ কবুল করার মালিক। আপনারা বলবেন আমাদের এপিসোডগুলো কেমন লেগেছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানেও জানাতে পারেন। আর অনুরোধ করব, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দয়া করে এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর যারাই এই ঘটনাটি শুনবেন মোবাইলটা হাতে নিয়ে প্রথমেই লাইক বাটনটা প্রেস করে দিবেন, অথবা এখন যারা আমার এই কথাটি শুনলেন অনুরোধ করব তারা সাথে সাথে লাইক বাটনটা প্রেস করে দিবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি।